আমার ফিল্ম মেকার বন্ধু আছে কয়েকজন, তো ওরা তো পাঠচক্রে বেশ আগ্রহী। এই যে কামার আহমদ সাহেব বুঝছো নাকি? কামার তো আমাকে ঘনিষ্ঠ বন্ধু, অমিতাভ রেজা আমাকে ঘনিষ্ঠ বহুদিন। মুস্তাফা ফারুকের সঙ্গে যোগাযোগ এবং পরিচয় ছিল, কিন্তু এখন যেহেতু সে আমার মন্ত্রী উপদেশ এখন আর বলা যাবে না। এর বাইরে আরো যারা ইয়াং আছে, যেমন বউ আছে, জানো নাকি? ওর নাম হলো সাদিয়া আফরিন। দুই তিনটা সিনেমা আছে, এরা তো সবাই পাঠচক্রে আগ্রহী। আমাদের বন্ধুদের সিনেমা বানিয়েছে। আচ্ছা বাদ দাও সেটা, বলো তোমরা কি আলাপ করার জন্য একত্র হয়েছে? হ্যাঁ, আলাপের বিষয় কি? এটা তো সিনেমার আলাপ হবে। সিনেমার সাথে সিনেমার ব্যবহারের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ছাড়াও আলাপ হতে পারে নাকি? আমার ধারণা আলাপটা তোমাদের দিক থেকে ওঠায়। অশ্লীল চলচ্চিত্র, এই যে আপনি এই কথায় যে জনবিচ্ছিন্নতার যে সুস্থতার চলচ্চিত্রের ওই ডাইনামিক্সটা বা ওই বাইনারিটা এখনের সময় এখন এটা কিন্তু অনেক দূর পর্যন্ত কেটে গেছে। ও বলছে যে একসময় যে বাইনারিটা ছিল তোমরা দেখো না, এটা আসলে মারাত্মক ছিল। এটা বেসিক্যালি তোমরা দেখো, আমাদের বয়স হওয়ার আগে এটা 2000 সালের দিকে তুঙ্গে উঠেছে। আমাকে ওই ইদানিং তো আমি সাকিবের ব্যাপারে আমার বরাবরই আগ্রহ ছিল, সিনেমা খুব একটা দেখি নাই, ইদানিং কিছু দেখলাম। ও যেভাবে একের পর এক 10 crores to 50 crores হাঁটাচ্ছে, তাদের না দেখে উপায় নেই। দেখলাম কয়েকটা। আমার ছেলে জিজ্ঞেস করছে যে আমার রুচির ব্যাপারে খুবই সন্ধিয়ান, কারণ আমি বাংলা নাটক দেখি। তো খুবই তুচ্ছতা ছিল, বলা যে এটি তোমার প্রিয় নেই। বললাম নাই, আমার প্রিয় না, কিন্তু সে আমার একটা রিডিং ম্যাটেরিয়াল। আমি তো বললাম যে এই উদাহরণ বোধহয় দুনিয়ার কোনো ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে না। সাকিবের ক্ষেত্রে যা ঘটে গেছে, সেগুলো একটা ইন্ডাস্ট্রি যখন ডাউন করছে, এই সিনেমার অশ্লীলতা এবং যেটাকে পরবর্তীকালে পতন যোগ হিসেবে দেখা হয়েছে, এটার শুরুটা বলা হয় থর সিনেমা দিয়ে হয়েছে। থর মান্না না ডিপজল, বেসিক্যালি তো এই লাইনের ওস্তাদ ছিল ডিপজল। আমরা তখন, এটা হলো 99 এর কথা, তোমাদের বেশিরভাগের জন্মের আগে হয়তো। আমরা তখন করতাম কি, আমাদের তখন পরীক্ষা হতো, মাস্টার্স পরীক্ষা 8টা, প্রত্যেক শনিবার পরীক্ষা। কারণ খুব হরতাল হতো, পরীক্ষা ক্যান্সেল হতো, বিপদ এড়ানোর জন্য প্রত্যেক শনিবার পরীক্ষা। আমরা পরীক্ষা দিতাম, দিয়ে সিনেমা হল, পরীক্ষা হল থেকে বেরিয়ে সিনেমা হল। সেরকম একটা সময় আমার মনে পড়ছে যে আমরা ধর সিনেমা দেখি। এবং এটা খানিকটা দুর্বহ, মানে ভাষা টাষা ওই বলাটাতে আমি পরে 2-1 বছর পরে আমি ছোট বোনকে নিয়ে একটা সিনেমা দেখতে গেছিলাম, দেখতে পারি না, কিছুক্ষণ পর বেরিয়ে আসছে। মানে ব্যাপারটা ছিল না তা, এরকম ছিল আর মানে একটু নিম্ন রুচি,
একটু মানে বাজে স্ল্যাংয়ের তো আসলে নানান ধরনের মাত্রা আছে, এবং আমাদের জেনারেশনের লোকরা খুব ভালোই বুঝবে যে স্ল্যাংয়ের কিন্তু নানান ধরনের পলিটিক্যাল ব্যাপার আছে, অ্যাস্থেটিকের ব্যাপার আছে, তার প্রতিবাদ, এসবের ব্যাপার আছে। কিন্তু ওগুলো কিছু না, মানে ওই স্ল্যাংটা ছিল আসলে নেওয়া যায় না। ওই ধরনের একটা পতন যুগে এফডিসি সাকিব আবির্ভূত হয়েছে, এবং সে কিন্তু কিভাবে জানো, ও তো আসলে এখন কিছু স্মার্ট হয়েছে, কলকাতায় অভিনয় করে নাচটা শিখছে, ফ্যাশন সেন্সটা ভালো হয়েছে। কালকে বোধ তাণ্ডব দেখলাম এতে হইচইতে বা চর্বিতে কিছু একটা বড় পর্দা, মানে আমার টিভির স্ক্রিন বড়, ফলে কিছুটা ফ্লেভার পাওয়া গেছে। আমি খেয়াল করলাম যে একটা দুর্বল সিনেমা, তার আগেরটার তুলনা। তুফানটা কাহিনী দিতে বেটার ছিল বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমরা যদি দেখে থাকো তোমাদের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। তো এইটাতে আমি খেয়াল করলাম যে ওর ড্রেস আপ বেশ ভালো ছিল, মানে ওর জন্য পার্টিকুলারলি ওর জন্য ইয়ে করা আছে, ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস। মানে আমার ধারণা সব যেই ড্রেস ব্যবহার করেছিলাম আমি, এবং প্রত্যেকটা ড্রেস আলাদা করে ইয়ে করা হয়েছে। কিন্তু আমি যে সময় কথা বলছি ওই সময় কিন্তু আসলে এরকমও ছিল। তারপরও কিন্তু এই ছেলেকে লোকে পছন্দ করত। তার প্রমাণ তখন কিন্তু যে ডিপজল এবং সাকিবের একটা পর্ব ছিল, আর ডিপজল ছিল, ওরা আসলে ডিপজল করছিল না, ডিপজল কিন্তু একটা এক্সট্রিমলি ফ্যান্টাস্টিক ক্যারেক্টার ছিল। হলো গাবতলির লোক, তো বড় লোক ছিল। ওই গাবতলি যে 2-3টা সিনেমা হল ইয়ে থেকে, যেটা হলো মিরপুরে ঢোকার রাস্তার ওই অংশটা কি যেন বলে, তার আগে টেকনিক্যাল যে সিনেমা হলটা এখন নাই বোধহয়, ওটা থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, পর্বত পর্যন্ত। আমরা পর্বতে যেটা আমাদের অশ্লীল সিনেমা দেখা করতাম, পর্বত পর্যন্ত 3-4টা সিনেমা হল, এগুলো দখলে ছিল। আরো যখন পলিটিক্যালি পাওয়ারফুল হয়েছে তখন বিএনপি ক্ষমতায় আসছে, ও দেশের মোটামুটি বেশ কিছু সিনেমা হল দখল করেছে। দখল করে নিয়ে একটা মেকানিজম করছে, যার ফলে ওর সিনেমা মাত্রই হিরো। ঠিক আছে, এটা কিন্তু পরে ইয়ে শুরু করছিল, এটা কিন্তু পরে ওই যে ববি টবি আছে না, এর হাজব্যান্ড কি জানো না, ওদের একটা ইয়ে ছিল না, বেশ কিছু সিনেমা ভালো সিনেমা করেছে, অগ্নি টগ্নি এগুলা। এরপরে কিন্তু যখন সিনেমার প্রজেকশনটা প্রজেক্টরের দিকে গেছে, তখন এই কাজটা কিছুদিন জাজ করছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে সিনেমা হিট করা, প্রযোজনা, তারপরে নায়ক নায়িকা কে থাকবে, অভিনয় কারা করবে, কোন কোন কোম্পানি কোনটা ডিস্ট্রিবিউট করবে, এগুলোর জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এর আগে এটার আগে জাজ কাজটা করতে পারছিল হলো কারণ তখন ওই যে ইয়েতে চলে গেছে, শুট করেছে ডিজিটালে শুট করার কারণে ওর মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগে, ওই প্রজেক্টরের পরিমাণ সীমিত, কোথায় দেখাবে সেটা ওরা নির্ধারণ করে। ফলে যে মাহির এবং ববির যে যুগটা, কিছু সিনেমা হিরো ছিল, ওই যুগটা কিন্তু এই লাইনে গেছে। তার আগে এটা ছিল আসলে ডিপজলের কবজা। তো ডিপজল এবং সাকিব এরা মিলে বেশ কিছু সিনেমা সুপার হিট করে গেছে। তার মধ্যে একটা নাম ছিল চাচ্ছু, ওগুলো কিন্তু আবার অশ্লীল ছিল না, অত ভদ্র। একটা নাম ছিল কোটি টাকার কামিল। I can clearly remember these two names, যেটা এখানে এক্সট্রিমলি ভালো বিজনেস করছে, মানে কোটি টাকা বিজনেস করছে। সেখান থেকে আবার চলে গেল অন্যদিকে, তারপর এফডিসি নাই হয়ে গেল। এখন তো এফডিসিতে ভার্চুয়াল কোনো শুটিং হয়, একটা হয়তো সিন চেঞ্জের জন্য কেউ বোঝায়, যেখানে এক্সট্রা ইয়া ব্যবহার করতে হয়, মানে ইয়েটা তৈরি করতে হয়, সেটটা তৈরি করতে হয়, সেটার কোনোটার জন্য যায়। নর্মালি এখন কিন্তু আসলে যেমন হাওয়া টাওয়া এগুলোর কোনো অংশ ওখানে শুরু হয়। কিন্তু এই যে এফডিসির পতনের পরে আবার এফডিসির বাইরে সিনেমার যে উত্থান, এই পুরো গল্পটার নায়ক কিন্তু সাকিব। আর একজন তো নাই, কোনো নায়িকা টিকে নাই, একজন সেকেন্ড নায়ক টিকে নাই। আমার ছেলেকে বললাম যে আমি সাকিবকে দেখি না, সাকিবের মধ্যে আমার পছন্দের কারণ নাই, আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সাকিব হলো একটা ফেনোমেনা বাংলাদেশের সিনেমা, পাবলিক,
কালচার, কালচারাল পলিটিক্স, এসব জিনিস যারা করতে চায়, তারা কেউ যদি সাকিবের এই অসাধারণ কন্ডিশনটা, আমি কন্ট্রিবিউশন তো বলছি না, ইনফ্যাক্ট এটা কন্ট্রিবিউশন, কিন্তু এই কন্ডিশনটা যদি না বুঝতে পারে তাহলে ঢুকতেই পারবে না। ধরো একটা চরিত্রই কিন্তু আছে, আর কেউ নেই। এক নতুন সিনেমাগুলোতে তখনকার যে সবচেয়ে খ্যাতিমান, পতন যুগের খ্যাতিমান ভিলেন, কি নাম জানো? মিশা। এখন কিন্তু বাপ হয়, সব চেঞ্জ হয়ে গেছে, একমাত্র সাকিব ছাড়া সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার ছেলেকে আমি বললাম যে এটা হলো, কেউ যদি পড়তে চায়, বুঝতে চায় জিনিসটা, তাহলে সাকিব হলো তার জন্য একটা অসাধারণ উপাদান। এবং আমি এটাও বলেছি বোধহয় পাবলিকলি, এখানে যেমন বলছি, এটাও পাবলিক বলছি যে বাংলাদেশে যদি চৌকস এরকম সাংবাদিক থাকতো, লেখক থাকতো, ও বাই ডিস্টেন্স সাকিবকে নিয়ে একটা অসাধারণ বায়ো করতো। এবং সাকিবের একাধিক বায়োপিক বাই ডিস্টেন্স হওয়ার কথা ছিল। যদি বাংলাদেশ, আমি সাকিব খুব অসাধারণ অভিনেতা সেটা বলছি না, আমি যে ঘটনা ঘটে গেছে তার মধ্যে ওটা দেখার জন্য। তো ওই সাকিবের ওই অংশটা শুরু মোটামুটি ছিল, ভালো ছিল। বাংলাদেশের সিনেমার একটা ভালো সময়ে আমি সিনেমা দেখা শুরু করেছিলাম। আমি প্রচুর বাংলা সিনেমা দেখতাম 93 থেকে শুরু করেছিলাম, ক্যাবক থেকে ক্যাবক। এরপরে আমি সাধারণত সিনেমা দেখতাম না। এখন তোমরা বুঝতে পারবে না, তখন তো আমাদের মোবাইল তো নাই, কম্পিউটার নাই, সিডি নাই। আমরা কখনো কখনো বাজার থেকে ভিসিআর নিয়ে এসে 2-3টা সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা। এই যে কন্ডিশনটা, এটা তোমাদের পক্ষে কল্পনা করা অসম্ভব। তোমাদের মোবাইলে প্রত্যেকের কয়েক কোটি সিনেমা আছে। ওই সময়ে সিনেমা লোকে দেখতে যেত। আমি লিখেছি যে অনেকে হয়তো বলবে যে তখন সিনেমা দেখার অপশন ছিল না, এই জন্য লোকে সিনেমা দেখতো। এখন সিনেমা দেখার অপশন আছে, লোকে এই জন্য সিনেমা হলে যায় না। আমি বলছি এই যুক্তি হবে না, তার কারণ আমেরিকার লোক সিনেমা দেখতে যায়, ইন্ডিয়ার লোকেরা যায়, সাউথের লোকেরাও যায়, বাংলাদেশের লোকে যাবে না কেন? কিন্তু সত্যি কথা বলতে কি, তখন বিনোদনের ব্যবস্থা ছিল সিনেমা দেখা, তাস খেলা, হলে গিয়ে সিনেমা দেখা, আর কোনো উপায় নেই, তাস খেলা আর বই পড়া। তোমাদের যুগের সঙ্গে এক বিন্দু মিল নেই, এই তিনটার কোনোটাই তোমাদের নেই। তোমরা সিনেমা দেখা হলো মোবাইলে, বুঝলেন? বেশিরভাগ সিনেমা মোবাইলে দেখা হচ্ছে, বা কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপ। আর হলো বই বিনোদনের জন্য পড়তে হয় না, দরকারে পড়তে হয়। আর তাস খেলা আমার ধারণা করতে যাবো একজন, আমরা তো সারা পাশে ফুল নাই, একজনও নাই। কারণ এগুলো যেগুলো গেলে এগুলো আমরা তাস খেলা করতে পারি না। জিজ্ঞেস করে দেবে একজন অকশন বেশ কেন, জিজ্ঞেস করো কে গেলে অকশন বিচ খেলো কেউ না? ওরা গেল হলো কল ব্রিজ 29, আমরা তো খেলতামই না, ঘৃণা করে করতে পারবো। বুঝলে না? আমি হলে ক্লাবে কিছুদিন কন্ট্রাক্ট বেজে গেছে, যেটা আপার লেভেলে, কিন্তু প্লেয়ার পাওয়া যায়, এটা আপার লেভেলের প্লেয়ার পাওয়া যায়। আমি একজনকে ঠিক করছি যে না, আমি একদম আপার লেভেলের খেলা খেলি না, যেটা জাতীয় প্রতিযোগিতা করা যায়। কিন্তু কন্ট্রাক্ট বেজ এটা আপার লেভেলের প্লেয়ার খেলা, ওখানে ডাইকে আগে থেকে ঠিক করতে হবে আমি কয় হিট পাবো। এটা কোনো কন্ট্রাক্ট বেজ বলে, কারণ পার্টনার যে ওর সঙ্গে যোগাযোগ তৈরি করার নানান পদ্ধতি আছে। কল দিল, তারা বুঝে পেলো কয় পয়েন্ট পাইছে, ও একটা কল দিল বুঝে পেলো যে কয় পয়েন্ট পাইছে, আরেকটা কল দিল বুঝে পেলো যে টেক্কা কয়টা আছে, আরেকটা কল দিল বুঝে পেলো যে কিং কয়টা আছে, এরকম আর কি। ফলে সে 7 ডেকে দেবে, 7 না ডাকতেছে 7-এর পয়েন্ট পাবে। ঠিক আছে, কন্ট্রাক্ট ওটা এখন হলে আমরা টিচার্স ক্লাবেও সিনিয়র টিচাররা চলে যাওয়ার পর এখন সেটা পাওয়া যাচ্ছে না, আমরা খেলতে পারছি, আমরা অপশন দিচ্ছি, বুঝছো? এখনকার দিনে হবে না এটা, না শেখার দরকার নেই, তোমাদের তো দরকার নেই। আমরা সারা রাত তাস খেলতে, ফুল একদম সকালবেলা সারা রাত তাস খেলে আক্ষরিক করতে, রুমের পর রুম। আর আমার সিঙ্গেল রুমে থাকতাম, আমার রুমে 2 সেট তাস খেলা হতো, বিছনার উপরে একটা, নিচে আরেকটা। আমি একা থাকতাম 3 বছর সূর্য সেনার 162 নম্বর রুমে। সবাই জানতো যে এই রুমে তাস খেলা, সবাই আশপাশে, এই মহসিনগরের লোকেরা,
যখন মশানের পাশে মশানের লোকেরা জানতো, তারপর আমার বন্ধুরা হলের সবাই জানতো যে এখানে প্রচুর তাস খেলা হয়। আমরা রাতের পর রাত তাস সারা রাত বসে সকালবেলা খেয়ে খেয়ে তারপর ঘুমাতে পারি, অথবা আমরা তারা একটু ভালো ছাত্র আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে, তো মানে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ নিয়ে আহাজারি করার কোনো ব্যাপার নেই, কারণ ওই যে টাইমটা ছিল আমরা সিনেমা দেখতাম, এই 90s-এর দশক সিনেমা কিন্তু স্ট্যান্ডার্ড ভালো ছিল। একটু সমস্যা ছিল, হিন্দি সিনেমার নকল হতে বলছে, দিলের নকল করলো, কি আমার ঘর আমার বেশ, কেমন থেকে কেমন করলো, এরকম অপহরণ করলো। আমি আমার বন্ধু ও হিন্দি সিনেমা দেখতে খুব, কারণ ওর বাড়িতে ভিজিআর ছিল, নরটাপ করেছে আমার বন্ধু, ঘুরে নিয়ে গেলাম অপহরণ দেখতে, কারণ তখন ওয়ান করে দিয়ে ফিরে এনেছে, নতুন চুল ফেলে দিছে, পত্রিকায় বিরাট বিজ্ঞাপন, এই জিনিসও দেখো না তোমরা। ইত্তেফাকে 1 পৃষ্ঠা জুড়ে পুরো সিনেমার বিজ্ঞাপন। অপহরণ সিনেমার বিজ্ঞাপন হলো অমুক 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 মেরা তারকা এবং টাকলু হুমায়ুন ফরিদ। ঠিক আছে, আমার দেখতেই হবে এটা। আমরা দেখতে গেলাম, কিছুক্ষণ দেখার পরেই রতন, যে তার নাম চেঞ্জ করে শিশির কাটছিল, সেগুলো যে দেখ কত বড় হারামি, তুই বলে দিলেই পারতে, বলেছে এটা হুবহু ওই সিনেমার নকল। ঠিক আছে, ওই নকলটা হতো বেশি, কিন্তু এমনিতেই সিনেমার বাজেট বরাদ্দ মুক্ত মুক্ত এগুলো ভালো ছিল, বেশ ভালো ছিল। এটা চেঞ্জ হওয়া শুরু হলো লেট 90s, মানে 2000 সালের আগে আগে। ওই যে ধর সিনেমা আমরা যখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, মানে 99, ওই সময় এটা দ্রুত চেঞ্জ হওয়া শুরু, বাজারে ময়ূরী টয়ূরী এরা চলে আসবে। চেঞ্জ হওয়ার পিছনে কারণ হচ্ছে রমরম একটা ইন্ডাস্ট্রি, না না না, প্রপাগান্ডার কারণে হয়, প্রপাগান্ডার কারণে এগুলো কিছু হয়। ইনফ্যাক্ট এই রূপান্তরিত হওয়ার পেছনে আমাদের অপশন বেড়ে যাওয়া ছিল প্রধান কারণ, অপশন বেড়ে যাওয়া, এটাই প্রধান কারণ ছিল। আমি আমার লেখায় ব্যাখ্যা করেছি যে বাণিজ্যিক সিনেমার লোকে দেখে প্রধানত সেলফ রিফ্লেকশন জনিত ইমাজিনেশনের কারণে, মানে দোজ ইমাজিনেশন হুইচ সামহাউ রিফ্লেক্টস ওয়ানসেলফ। মানে আমেরিকার একটা মুভি যেটা অসাধারণ ইমাজিনেটিভ এবং যেটা প্রচুর বিজনেস করেছে, সেটা নট নেসেসারিলি যে আমাদের এখানে ভালো করবে, মানে লোকে পছন্দ করবে, এক ধরনের সেলফ রিফ্লেকশন লাগে। ফলে আমরা দেখতে পাই যে হলিউড যেখানে পুরো ইন্ডিয়া ধরে দাঁড়িয়েছে, সেখানে সাউথের ছোট্ট জায়গায় একাই 4টা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, বিকজ অফ সেলফ রিফ্লেকশন অনেক হাই। কম্পারেটিভলি কলকাতার মুভি সেই পরিমাণ দাঁড়াতে পারে নাই, তার খ্যাতি এখন পর্যন্ত সো-কল্ড আর্ট ফিল্মের জন্য, মেইন স্ট্রিম ফিল্ম দাঁড়াতে পারে নাই। তার একটা ব্যাখ্যা যেটা রকমনু দেয়, আমি তার সঙ্গে একমত, যে এখানে কলোনাইজেশনের কারণে ওরা আসলে সেলফ এলিমেন্ট গুলোকে সে ক্লেম করতে পারে। ও যে সাউথের মুভির মতো রক গ্রগে একটা ইয়ে দেখাবে, কিংবা লুঙ্গি পরে নাচানাচি করবে, এই যে লুঙ্গি পরে নাচানাচি করে কলকাতার পক্ষে সম্ভব। কারণ কি? কারণ লুঙ্গি হতে পরে, কিন্তু ওটা সামনে দেখাতে ভয় না, কারণ এক্সট্রিম কলোনাইজেশনের কারণে ও আসলে নিজেকে আড়াল করতে শিখেছে। এটা একটা ব্যাখ্যা, এটা একমাত্র ব্যাখ্যা না। তো আমাদের এখানে এটা ঘটে গেল। আমি আমার লেখায় যেটা আসলে ব্যাখ্যা করতে চেয়েছি, অনেকগুলো যেটা আমি আমার ধারণা তোমার কেউ কেউ পড়েছে, কারণ এটা বলে দেখা যাচ্ছে। আমি আমার লেখায় যেটা ব্যাখ্যা করতে চেয়েছি সেটা হলো, যখন এই জিনিস ঘটছিল তখন সব পক্ষের উচিত ছিল এটাকে পাহারা দেওয়া, এটা যেন ধসে না পড়ে। কিন্তু ইন্টারেস্টিং না, সব পক্ষই এটাকে আরো ধসে যেতে দিয়েছে। আমি আসলে আমার লেখায় এটা ব্যাখ্যা করেছি, সেটা কেন বলবো, মানে আমাদের চিন্তা ভাবনার, ভদ্রলোকিতার, মেইন স্ট্রিম নানান ধরনের প্রেজেন্সের এমন কি কি বৈশিষ্ট্য ছিল
যে বৈশিষ্ট্যের কারণে এই সহজ কথাটা বুঝতে পারলো না এরা। আমি হলিউড থেকে দুটো উদাহরণ দিয়েছি, হ্যাঁ, এবং এই চরিত্র সত্যি করেছে। তেলকা.com সত্যি সত্যি রিপোর্ট করেছিল, এবং মল্লিকা শেরওয়াতের কথা সত্যি করেছিল। মল্লিকার ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। মল্লিকা যখন প্রথম আবির্ভূত হয়েছিল তখন কিন্তু সত্যি সত্যি হাওয়া পড়ে গেছে এবং অশ্লীলতার অভিযোগ করেছে। মল্লিকার প্রথম সিনেমা, যেটা ইমরান হাশমি পরে কিসিং বয় হিসাবে পরিচিতি পাইছে, ওটা কিন্তু এই সিনেমা থেকে শুরু হয়েছে। না মার্ডার, গ্যাংস্টার একটা পরে মার্ডার থেকে শুরু হয়েছে। কিন্তু আমি কি দেখলাম, আমি দেখলাম যে ওরা সবাই এটাকে পাহাড় দেয়। সাম্প্রতিক কালে করেছে কিন্তু এটা। এই যে এর বিরুদ্ধে অভিযোগ, জ্যাকি শ্রমের বিরুদ্ধে অভিযোগ উঠলো এই কদিন আগে, 2-3 বছর আগে। তারপরে হলো সালমানের বিরুদ্ধে অভিযোগ উঠলো। সালমান লোকে ধরেই নেই যে সালমান এগুলো এটা করবি, ঠিক আছে। কিন্তু জ্যাকি শ্রফ, তারপর অমিতাভ বিরুদ্ধে অভিযোগ করলো, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে যে নানা পাঠাগারের বিরুদ্ধে অভিযোগ করলো। নানা পাঠাগার ছিল আমাদের সময় আইডিয়াল নায়কদের লেভেলে পড়ে, বোম্বে সবচেয়ে আইডিয়াল নায়ক। এই পুরো ব্যাপারটাই দেখবে যে ওরা কি করে প্রটেক্ট করে, ওরা ইন্ডাস্ট্রিকে প্রটেক্ট করে। আর আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে হলো ও ধ্বংস হয়ে যেতে দিয়েছে। ভদ্রলোকদের পত্রিকা প্রথম আলো, সে সিনেমা বলে। এখন এই কথা সত্য যে এর মধ্যে কিছু সত্যতা আছে। ওই যে আমি বললাম যে আমি বলাঘাটে ঢুকলাম, প্রথমেই বিপদে পড়লাম। আমার বোন হচ্ছে হাতিয়া থেকে, গ্রাম থেকে, যেটা সিনেমা দেখতো, তখনও দেখতো। এখন তোমাদের সঙ্গে যারা আসবে, যারা হলে গিয়ে সিনেমা দেখবে, এটা খুব বেশি বলবে না, হয়তো সিনেমা যেতে পারে। সিনেমা দেখাচ্ছে হয়তো সে ভুট্টা খেতে পছন্দ করবে, পপকর্ন। কিন্তু আমার বোন আসলো এবং বললো যে সিনেমা দেখতে যাবো। তা আমি বলাঘাটে সিনেমা কাছেই আমি ঢুকলাম। ঢুকতেই বিনোদে বললাম, কারণ দর্শক চেঞ্জ হয়ে গেছে। আমরা ঢুকতেছি এবং অন্যরা মেয়েদেরকে টিচ করতেছে। বাই দিস টাইম দর্শক চেঞ্জ হয়ে গেছে। ইটস মাই ওন এক্সপেরিয়েন্স। এবং যখন আমরা ঢুকলাম, সিনেমা শুরু হলো, আধা ঘন্টার মধ্যে আমি এবং আমার বোন কাউকে কিছু না জিজ্ঞেস করে একমত হলাম যেটা দেখা গেল। আমরা বেরিয়ে চলে আসলাম। মানে আমরা জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিচ্ছি তা না, আমরা উঠে গেলাম। তার মানে ঘটনা যে ঘটনায় তা না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন আমরা কোনো কালচারাল অ্যানালাইসিস করব, আমরা যখন কোনো টেক্সট অ্যানালাইসিস করব, তখন কিন্তু সাদা কালো ডিসিশন নেওয়া যাবে না। পৃথিবীর কোনো বাস্তবতা সাদা এবং কালো রূপে অবস্থান করে না। আমাদেরকে অলওয়েজ খুঁজে বের করতে হবে যে যা আছে সেটাকে মেনে নি, তারপর আমার ক্লেমটা উপস্থাপন করতে হবে। তাহলে এটা কোনোভাবে দাঁড়াতে পারে, আদারওয়াইজ কিন্তু জিনিস দাঁড়াবে না, ব্যাখ্যাটা দাঁড়াবে। ফলে আমি কিন্তু আমার লেখায় কোথাও কিন্তু এই কথা বলি নাই যে অশ্লীলতা ঘটে নাই। অশ্লীলতা ডেফিনেটলি আমরা কোন আনকোট ব্যবহার করছি সবসময়। আশা করছি এই বিষয়ে তোমাদের জ্ঞান আছে যে যেহেতু অশ্লীলতার কথাটার বাইরে আমি কিছু বলতে পারছি না, আবার অশ্লীলতা যে অর্থে বলা হচ্ছে সেটা আমি মেনে নিচ্ছি না, আবার অশ্লীলতা অন্য সবাই ব্যবহার করে বলে পরিচিত, ফলে আমাকে শব্দটা ব্যবহার করতেই হচ্ছে। বাট আই এম ইন ডাউট অ্যাবাউট দি ইউজ and meaning and connotation of this word, therefore I am putting it under quotation mark. তাহলে অশ্লীলতা ছিল কোট আনকোট, কিন্তু আমাদের ব্যাখ্যা করার বিষয় হলো যে কিভাবে ঘটেছে, কিভাবে জোরালো হয়েছে, ভদ্রলোক সমাজ কিভাবে পুরো জিনিসটা মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র কিভাবে সেটা পিক করতে বাধ্য হয়েছে। আমি লিখেছি যে 2008 সালে যখন আর্মি ক্ষমতায় আসলো, বেসিক্যালি আর্মি, যদি ওরা নাম দেয়নি, এটাকে আমাদের বন্ধুরা অনেকেই, কথাটা মধ্যে ফারুক হোসেন প্রথম ব্যাপকভাবে ব্যবহার করেছিল, আসি মজুমদার ব্যাগ, সবাই মিলিটারি কর্পোরেট সিভিক গভর্নমেন্ট এরকম বলতো। মিলিটারি 2008 যে গভর্নমেন্ট কর্পোরেট মিলিটারি সিভিক এরকম একটা নাম দিয়েছে। এই গভর্নমেন্ট ব্যাপারটা পিক করেছে। তাহলে এই যে মধ্যবিত্তের সর্বসম্মতি অর্জন করা, আমি বেসিক্যালি উঠেই দেখাতে চেয়েছি যে কি কি কারণে এটা ঘটে। আর আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, খেয়াল রাখতে হবে। ওই পুরো সময়ে
আমাদের সিনেমার কর্তা ব্যক্তিরা ছিল কারা? বাংলাদেশের পুরস্কার নিয়ন্ত্রণ করতো কারা? সরকারের যে চ্যানেল আইকু, ইমপ্রেস টেলিফিল্ম, এটা কিন্তু সিনেমা নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য কাজ করার একটা ট্রেজার হয়ে এখনো বসে আছে। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে টেলিভিশনের সম্পর্ক, চ্যানেল আইয়ের সঙ্গে সিভিল সোসাইটির সম্পর্ক, কর্পোরেশনের সম্পর্ক, যেই সিনেমাগুলো তৈরি হয়েছে সেই সিনেমাগুলোর ইনভেস্টমেন্ট এবং তার মুক্তি পাওয়ার ধরন এবং তার দর্শকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা, এবং এই পুরো ব্যাপারটার সঙ্গে যেটাকে বলে অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রি, বোথ ইন হোম অ্যান্ড অ্যাব্রড, বেশিরভাগ তো দুবাই, তাছাড়া আমেরিকা, ইউরোপ, হরদম, এই পুরো ব্যাপারটার যে রিলেশন, এই রিলেশনটা কিন্তু একটা বিরাট গবেষণার জন্য, অসংখ্য গবেষণার জন্য পড়ে আছে। এই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতে আমাদের সাগর ভাই, আমি চিন্তা না লাগে, মানে আমার সঙ্গে পরিচয় ছিল না, সাগর ভাই ছিল এগুলোর বস, ঠিক আছে? তার সম্পর্কে বাজারে নানান গুজব চালু আছে, আমরা সেদিকে যাবো না, কিন্তু মালিক হিসেবে এবং কর্মকাণ্ড হিসেবে যেটা আমরা বাইরে থেকে দেখি সেটাই পরিষ্কার বোঝায় যে এই পুরো ব্যাপারটা তিনি নিয়ন্ত্রণ করতেন। তারা ইমপ্রেস টেলিফিল্মরা নিয়ন্ত্রণ করতো, প্রচুর সিনেমা বানাতো। এই জিনিস আমাদের বোঝার দরকার আছে। ইমপ্রেস টেলিফিল্ম যে সিনেমা বানাতো আর গত 5-7 বছর ধরে আমাদের যে সিনেমাগুলো বিজনেস করছে, এই দুটো কিন্তু এক জিনিস। ওরা এফডিসি না, এফডিসি রবেন, ওরা গেছে গা, কিন্তু এর বাইরে ইমপ্রেস যে সিনেমা বানাতো সেটা আর হাওয়া কিংবা পড়া, এটা কিন্তু এক জিনিস। তাহলে আমাদের জন্য এখন বাংলাদেশের সিনেমা পাঠের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কিভাবে হাওয়া এবং পড়া সম্ভব করা হয়েছে। রাফিক পরে অনেকগুলো সিনেমা বানাইছে, বা ওটার আগেও বানাইছে, কিন্তু রাফিক তো আসলে এক্সট্রিম ক্যাপাবিলিটিটা প্রমাণিত হয়েছে পড়ার। তাহলে আমাদের দেখা দরকার যে এটার ইনভেস্টমেন্ট থেকে আসে, নির্মাণের প্রসিডিউরটা কি, প্লেসগুলো কোথায়, ওরা শুটিং করে কোথায়, তারপরে হলো এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো কিভাবে গঠন, যেমন রাজ, এই ছেলেগুলো আমরা আমি অন্তত এই প্রধান সিনেমাগুলো বিজনেস করার আগে কিন্তু আমি চিন্তা নাই, এবং এই সূত্রে কিন্তু ওই যে ইয়ে আসছে এলেন শপথ, কি জানো না, এটা এই করেন, এরা নাটক টাটক করতো, এটা খবর পেয়েছে। কিন্তু এই যে ব্যাপারটা পিক্ট হওয়া এবং সেটা এইভাবে অ্যাক্ট করা, এই পুরো ব্যাপারটা কিন্তু নতুন মেকানিজম ব্যাখ্যা করা আমাদের এখনকার একটা বড় দায়িত্ব। আমি তোমাদের যে কথাটা বলতে চাইছি সেটা হলো এই, ওই যে অশ্লীলতার ব্যাপারটা ছিল, প্রপাগান্ডাটা ছিল, ডিসকোর্সটা ছিল, এটা কিন্তু বেসিক্যালি আমাদের বহু লোকের থিওরাইজেশনের কারণে, ইন্টারভেনশনের কারণে চেঞ্জ হয়ে গেছে, বহু লোকের অংশ নিয়েছে। মানে তরুণ বুদ্ধিজীবীদের একটা বড় অংশ কিন্তু অশ্লীলতার যে ডিসকোর্স এটাতে পার্টিসিপেট করে না। কারণ মানুষ চৌধুরীর লেখা আছে, হ্যাঁ, ও বরং উল্টা, মানুষ চৌধুরীর অনেক অন্তরণ লেখা আছে এই সংক্রান্ত, উল্টা বরং ও ডিপজলকে নিয়ে পাবো করেছে। ডিপজলের ছবি, ওই যে ইলেকশন করছে, সিনেমার ছবি, পোস্টারের ছবি, ইলেকশন করতেছে সেটার ছবি, এটা নিয়ে পাবো করেছে। মানে ইটস এ ম্যাটার অফ রিডিং, পাঠের বিষয়, যেখানে প্রথম আলো কিংবা সংশ্লিষ্ট ভদ্রলোক বা সিনিয়ররা সিদ্ধান্ত নিয়েছে কি, যেটা হলো অশ্লীল, ফলেরা দেখার যোগ্য না। সেখানে ইয়াং পিপল কম্পারেটিভলি তারা এটাকে রিডিং এর বিষয় হিসেবে নিয়েছে এবং বোঝার চেষ্টা করেছে যে পৃথিবীর অবস্থা কেন, অশ্লীলতা যদি থেকেই থাকে সেটা আসছে কেন, সেটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে, এই ইন্টারভেনশনের কারণেই কিন্তু আমি দাবি করব, এই ধরনের বহু ইন্টারভেনশনের কারণে ওই যে অশ্লীল এবং সুস্থ, এই যে বাইনারি অপোজিশনাল পজিশন, এটা ভেঙে পড়ছে। এটা একটা বিরোধমূলকতা ছিল যে একদিকে সুস্থ আরেকদিকে হলো অশ্লীল, এই বাইনারিটা ভেঙে পড়ছে। ফলে আমরা পরবর্তীকালে বেশ সিনেমা দেখেছি যেটা এই দুটাকে কম্বাইন করেছে। জিনিসটা হয়তো এত সরলভাবে ঘটে না, কিন্তু খেয়াল রাখতে হবে
যারা পরিচালক, যারা অভিনেতা অভিনেত্রী, তারাও কিন্তু সামাজিক একটা বাস্তবতার মধ্যেই বসবাস করে এবং বড় হয়। ওরা কিন্তু এই যে কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, লেখাপত্র হচ্ছে, এগুলোর বাইরের কেউ। ফলে ও যখন সিনেমা কল্পনা করছে তখন সে কিন্তু যে অ্যাটমসফিয়ারের মধ্যে বড় হচ্ছে তার ভিতর থেকেই কল্পনা করছে। ফলে যে বাইনারি অপোজিশনাল পজিশনটা মাঝখানের সময়গুলোতে ভেঙে পড়েছে, ব্যাপারটা তো সরলভাবে ঘটে না। আমি একটু আগে ইঙ্গিত করেছি যে এর মধ্যে সিনেমা হলের ব্যাপার আছে। এই যে সিনেমা হল, এই জিনিসটা আমাদের এখানে কখনো ঠিক মতো ব্যাখ্যাত হয়নি। সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বাংলাদেশে যে থাকবে না, এটা খুবই ন্যাচারাল। পুরোনো কালে যখন জমির দাম খুবই কম ছিল, তখন একটা এলাকার সবচেয়ে সেন্ট্রাল জায়গায় সিনেমা হল গুলো গড়ে উঠেছিল। 50 বছর পরে ওই জায়গার দাম হয়ে গেছে কয়েক কোটি টাকা। একটা সিঙ্গেল স্ক্রিন থেকে সে প্রতি মাসে ইনকাম করছে হাইয়েস্ট কয়েক লাখ টাকা। সে এখানে একটা মাল্টিপ্লেক্স তুলে দিলে এখান থেকে সে কোটি কোটি টাকা ইনকাম করবে। সিনেমা রক্ষা করার জন্য সে এটা বাদ দেবে? এই বাস্তবতা উপলব্ধি করে সরকারের এবং চারপাশের লোকজনের বহু আগেই বলা উচিত ছিল যে তুমি পুরনো সিনেমা হলকে মাল্টি স্ট্রয়েড শপিং কমপ্লেক্স করতে পারবে, শর্ত এই যে তোমাকে একটা সিনেমা হল রাখতে হবে। ভেরি সিম্পল। কেউ নাও করতো, তা না করে কিন্তু সবগুলো ধরে রাখছে। এই যে বলাকা, এটা কিন্তু কি জন্য আছে জানো তোমরা? বলাকার এই জমি কিন্তু সরকার থেকে সিনেমা হল বানানোর জন্য স্পেশাল ক্যাটাগরিতে পাওয়া। এই জন্য এই জায়গায় মাল্টি স্ট্রয়েড বিল্ডিং এর অসাধারণ সম্ভাবনা সত্ত্বেও এটা কিন্তু বন্ধ হয়ে আছে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এই জায়গা কিন্তু সরকার থেকে বিশেষ ব্যাপার। তাহলে সরকার ইজিলি অনুমোদন দিয়ে দিতে পারে, যা আসো এত টাকা দাও, এই জায়গা নাও, মাল্টি স্ট্রয়েড করো, 3-4 করো, থিয়েটার দিয়ে দাও, ইজিলি বলতে পারে। তা না করে তারা করেছে কি, হাউতাস করেছে। এই সিঙ্গেল স্ক্রিন চলে গেল, সিঙ্গেল স্ক্রিন চলে গেল। আমি আমার জীবনে কখনোই এই আলাপে অংশ নিই না। আমি সবসময় বলে এসেছি যে সিঙ্গেল স্ক্রিন থাকবে না, কারণ আমাদের দেশে টিকিটের দাম খুবই কম এবং টিকিট বেস বেসিক্যালি জায়গার ভাড়া উঠে না। সারা পৃথিবীতে কিন্তু সিনেমার টিকিটের দাম অনেক বেশি। এই আমাদের যে মাল্টিপ্লেক্স বলতে দামি সিনেমা আসলে যে টাকা বাড়ায় যায় না, এটা একদম ঠিক আছে। সারা পৃথিবীতে এটা সারা পৃথিবীতে হলিউডের কিংবা বলিউডের সিনেমা, মেগা বাজেট সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিকিটের দাম চেঞ্জ হয়ে যায় না, ব্ল্যাক না, এমনি চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশে তো 50 টাকার টিকিট কিভাবে চালাতে পারবে? ওই সিনেমা হলের একটা বড় কাহিনী আছে, সো কল ডিজিটালের একটা বড় কাহিনী আছে, জাজ মাল্টিমিডিয়া এবং অপর অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রির কিছু কাহিনী আছে। এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে যোগ করতে হবে। কিন্তু আমরা দেখবো যে 10-12 বছরের মধ্যে পুরো চিন্তার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং কিছু নতুন পোলাপান আবির্ভূত হয়েছে যারা অশ্লীলতা এবং সুস্থতার এই বাইনারি একেবারেই মানে না। আমার বলা খুবই জরুরি, এই কালচারটা তৈরির পিছনে বিশেষভাবে আমাদের টেলিভিশন নাটকের ভূমিকা আছে এবং টেলিভিশন নাটকের এই ভূমিকাটা বেসিক্যালি পালন করেছে ভাই বেড়াদার। ভাই বেড়াদার হচ্ছে যেটা মানে যখন ফারুকি ভাই বেড়াদার শুরু করছে তখন তো নিশ্চয় তোমার জন্ম হয়নি, বুঝছে? হয় না, উঠেছিল একটা বিরাট ঘটনা। ওরা এইভাবে নাটক বানানো শুরু করলো। কিরকম নাটক? মুখের ভাষা, উইদাউট স্ক্রিপ্ট, ফুললি ইম্প্রোভাইজড, কাহিনী কোথাও নাই, কোথাও ক্যারেক্টারাইজেশন নাই, বিচিত্র রকম, এবং লোকেরা হুমড়ি খেয়ে পড়লো। এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাচাল হয়েছে। ব্যাপারটা এমন নয় যে এই জিনিসগুলো এমনি চেঞ্জ হয় কিন্তু প্রচুর পরিমাণে ঘটনা ঘটার মধ্য দিয়ে। যেমন এই যে ভাই বেড়াদারের কাহিনী, এখানে কিন্তু মোটামুটি 30 জন, অ্যাটলিস্ট 30 জন পরিচালক ছিল, কম বেশি, শুরু থেকে শেষ পর্যন্ত
এই গ্রুপ থেকে অ্যাটলিস্ট 30 জন পরিচালক বেরিয়েছে। ইটস এ গ্রেট জব। এই জিনিস শুরু হওয়ার পরে ফারুকীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক প্রপাগান্ডা হয়েছে, ব্যাপক অনবরত লেখালেখি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, প্রচুর প্রোগ্রাম হয়েছে এবং এই ধরনের বেশ কিছু প্রোগ্রাম আমিও জয়েন করেছি। আমরা বিচিত্র কারণে ফারুকীর, মানে বিচিত্র বলতে বোঝাচ্ছে নানা কারণে, ফারুকীর এই ল্যাঙ্গুয়েজের এবং কাহিনী এবং চরিত্রায়নের এই যে ডিস্টরশন কোট এটার পক্ষে ছিল। কারণ আমাদের পজিশনটা ছিল যে এখানে যে ট্র্যাডিশনাল এলিট রাবীন্দ্রিক কোট এবং ক্যালকেশিয়ান কালচারাল হেজিমনি যেটা প্রতিষ্ঠিত আছে, ওই ব্যাপারটাকে যদি একগ্রথেন্দ্রভাবে আক্রমণ করা না যায়, অসংযমী ভাবে যদি আক্রমণ করা না যায়, তাহলে ওই জিনিস আসলে ডিজলভ করবে। এটা ছিল আমাদের পজিশন। আমরা এই বিষয়ে নানান ধরনের ডিসকোর্স ফেলেছি, আমরা বলতে প্রচুর লোক, এবং ধরা যাক প্রথম আলোতে টানা 1-2 মাস ধরে বিতর্ক চলছে, এই পক্ষে এই পক্ষে এই পক্ষে এই পক্ষে, ঠিক আছে। এবং এর মধ্য দিয়ে আসলে নতুন ধরনের ব্যাপারের প্রতি মানুষের কান এবং চোখ অভ্যস্ত হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ কি, আমি এটা কোথাও লিখেছি বা পড়েছি, যে এদের ভাষা নিয়ে সবাই উদ্বিগ্ন। আমি আসতেছিলাম ইউনিভার্সিটির গাড়িতে বেরপুর থেকে, ইউনিভার্সিটিতে গাড়িতে মানে অধ্যাপক আছে, বলাকার সামনে দিয়ে আসার সময় একজনের চোখে পড়ল, সম্ভবত তখন কি চলতেছিল, মানে ফারুকের কোন সিনেমার পোস্টার। একজন বলে উঠল গালিগালাজ করে, সব ধ্বংস করে দিল। সঙ্গে সঙ্গে কয়েকজন শুরু গেল। এমন অবস্থায় আমি চুপ থাকা ভিডিও মনে করলাম, কারণ আমার পজিশনে কোনো লোক পাওয়া যাবে না। কিন্তু ওরা আমাকে খোঁচালো, আপনি কিছু বলছেন না, বাংলা বিভাগের শিক্ষক, এরা যে ভাষার বাড়া বাড়াচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখাতে পারছি না, টিভি ব্যাপারে রেস্ট্রিকশন দিতে হচ্ছে, এটা তো একটা ভয়ানক অনাচার, আপনি কিছু বলছেন না কেন? আমি বললাম যে আপনি যেই ভাষায় আমাকে এই কথাটা বললেন, ফারুকী তো এই ভাষায় ব্যবহার করে, আপনি কি আপনার ভাষা আপনার ছেলে মেয়েকে শিখাতে দিতে চান না? এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই শক্ত হয়ে গেল। তারা বুঝলো যে তারা আমাকে ভেবেছিল বাংলা ভাষার রক্ষক, না আমি আসলে তা নই। শেষ পর্যন্ত পথ অল্প ছিল, কলাভবনে বুঝতে বুঝতে আমি শুধু এই কথাটা বলতে পারলাম যে ফারুকী ভাষা নষ্ট করেছে বা ভাইভারাগার গ্রুপ ভাষা নষ্ট করেছে, এই সিদ্ধান্ত যদি আপনি নেন, তাহলে আপনি ফারুকীকে একজন মহামানবের চেয়ে বড় জিনিস হিসাবে সাব্যস্ত করবেন। তার কারণ হলো কোন সিঙ্গেল পার্সন আসলে ভাষার লুম্বাটাও শিখতে পারে না। আমি আমার বইতে এটা উদ্ধৃত করেছি সাফির থেকে, সাফির শেক্সপিয়ারের উদাহরণ দিয়েছে যে এই শেক্সপিয়ারের মতো বড় লেখকেরাও কোনো ভাষার কিচ্ছু চেঞ্জ করতে পারে না। ভাষা যে কোনো বড় লেখকের চেয়ে অনেক বড় জিনিস। তাহলে বড় লেখকরা কি করে? ভাষার মধ্যে ইতোমধ্যে জমা হওয়া আনইউজড নানান ধরনের হিডেন ট্রেজার আবিষ্কার করে এবং সেটাকে ফর্মালাইজ করে। They don't invent it, rather they discover the hidden treasures already available there. তাহলে আমি যদি শেষ পর্যন্ত কি বললাম, যে সমাজে এই জিনিসটা এইভাবে তৈরি আছে বলেই আসলে লোকে ফারুকী সিনেমাটা দেখে, নাটকগুলো দেখে। তার সবচেয়ে বড় প্রমাণ ছিল কি, আমাদের এখানে প্রমিত বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভিয়ার ছিল দেশ টিভি। তোমরা জানো না, দেশ টিভির প্রকাশ এটা ঘটনা ছিল, কারণ এর মালিক পক্ষের সঙ্গে আসাদুজ্জামান নূর যুক্ত ছিল। আসাদুজ্জামান নূর হলো প্রমিত বাংলার লোক, আরো লোক আছে। ফলে
দেশ টিভি একমাত্র বিগ গম উচ্চারণ করত, যেটা হিন্দি বলে ওই যে চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করতে হবে, বিগ গম। ঠিক আছে, ওই দেশ টিভি যখন শুরু হয় তখন টিভির প্রাইম স্লট বলা হয় 7টা থেকে 9টাকে, আরো বোধহয় ক্লোজ ইয়ে আছে। এই প্রাইম স্লটের পুরোটায় 6 মাসের জন্য বা 3 মাসের জন্য ওরা চুক্তি করেছিল ভাইব্রাটারের সঙ্গে, কারণ এটা ছিল প্রচুর দর্শক। ফলে আমাদের যুক্তি ছিল যে পাবলিক এই নাটকগুলো দেখছে তার কারণ হলো মৃত ভাষার, মৃত কাহিনীর, মৃত সম্পর্কের যে পুরনো সিলসিলা চলছিল ওই ব্যাপারটা লোকে আসলে রিজেক্ট করছে। এখানে যদিও কাহিনী এখনো দাঁড়া বাঁধে নাই, এখানে যদিও ভাষার নতুন কোনো প্যাটার্ন এখনো তৈরি হয় নাই, কিন্তু এর মধ্যে যেহেতু অ্যাকচুয়াল লিভিং এর নানা প্রেজেন্টেশন আছে এবং যারা এই ব্যাপারটা করছে তারা যেহেতু নতুন পোলাপানের টেস্ট গুলো দ্রুত ধরে ফেলতে পারতেছে, ইয়ার পোলাপান, হ্যাঁ, এবং এই পুরো গ্রুপটা কিন্তু এই যে পপ কালচার, তারপরে হলো কফি শপে বসে পেন্টেন করা, এগুলো নতুন শুরু করছে। এটা তোমাদেরও আগে, কিন্তু এটা তোমাদের জন্মেরও আগে, কিন্তু ওরাই প্রথম শুরু করছে। ফলে দ্রুত এটা লোকের ডিস্ট্রিবিউশন করেছে এবং বিরাট হিট হয়ে গেছে। সো অল দিস থিংস, এন্ড আমি যেটা বলি নাই এবং আরো অনেকগুলো জিনিস আসলে এই রূপান্তরের পিছনে কাজ করেছে। গত পরশুদিন কামার আহমদ সাইমনের নতুন সিনেমা অন্য দিনের একটা প্রিমিয়ার শো ছিল। আমি যেহেতু এই সিনেমা আগেই তার বাসায় দেখছি, আমি কামারকে বললাম যে আমার একটা কাজ আছে, আমি চলে যাবো, তোমার সিনেমা আবার দেখবো। ও বললো যে অসুবিধা নেই, তুমি তুই একটা বাইট দিয়ে যাবে, সেটা বিজ্ঞাপনের জন্য করছে। আমি বললাম ওদেরকে যে তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি সিনেমা দেখেছি, এটা দেখে মানে সিনেমা থেকে বেরিয়েছি, এইভাবে জিজ্ঞেস করো। ওরা সিনেমা সম্পর্কে জিজ্ঞেস করেছে, আর সুযোগ পেয়ে দুইজন আমাকে চিনে বোধ হয়েছে আমি সিনেমা সম্পর্কে একটু আলাপ আলোচনা করি। আমি বললো যে এখনকার সিনেমা সম্পর্কে আপনার ধারণা কি? আমি বললাম যে এখনকার সিনেমা যে কোনো পার্সপেক্টিভ থেকে এটা বিস্ময়কর ঘটনা। এখনকার বাংলাদেশের সিনেমা হচ্ছে, আমি তো 7-8 বছর আগে কোনোদিন ভাবি নাই যে বাংলাদেশের সিনেমা এত দ্রুত এই ভীষণ ভাবে টানা উঠবে, কোনোদিন ভাবি। মানে আমি এই প্রত্যেকটা সিনেমা দেখেছি স্ট্রেপ এটা দেখার জন্য যে ইয়াং পোলাপান কেমনে এতগুলো টাকা ম্যানেজ করলো, কেমনে নতুন পোলাপানকে নায়ক নায়িকা হিসাবে পিক করলো, এবং কেমনে পুরো ব্যাপারটা প্রোডাকশন কমপ্লিট করে কি অসাধারণ বিপণনের মধ্য দিয়ে তারা কোটি কোটি টাকা বাজার থেকে তুলে আনবে, যেখানে এটা কমপ্লিটলি অপ্রস্তুত একটা মার্কেট, ধসে পড়া মার্কেট। এফডিসি নাই, সেন্ট্রাল বিপণনের কোনো ব্যবস্থা নাই, হল নাই, কিচ্ছু নাই, কেবল সিনেপ্লেক্স দিয়ে লোকেরা এই কামটা কিন্তু করে ফেলছে। ফলে এই যে রূপান্তরটা করেছে, এই রূপান্তরটার মাঝখানে কিন্তু প্রচুর জিনিস কাজ করেছে। ঠিক আছে, আমি তার সামান্য কিছু উল্লেখ করলাম। বল, আমি তো লিখেছি এটা, কামার যেহেতু আমার বন্ধু, এর মধ্যে একটা বন্ধুবৃত্তের ব্যাপার আছে। কামারের সিনেমা আসলে খুবই এক্সট্রাঅর্ডিনারি। তার কারণ হলো দুইটা কারণ, এটা খুব এক্সট্রাঅর্ডিনারি। না, তোমাদের কারো যদি পছন্দ না হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। আমি বলছি যে কামারের সিনেমার ভাষার দিক থেকে এক্সট্রাঅর্ডিনারি। প্রধানত দুইটা কারণ, আরো একটা কারণ আছে। একটা কারণ হলো কামার উপর থেকে আয়োজন করে, পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিওপি, কলা কৌশলী, চরিত্র, গান আছে না, সিনেমাটা কিভাবে নামে? উপর থেকে নিচ দিকে নামে। কামার সিনেমা মানে নিচ থেকে, বুঝা গেল ব্যাপারটা? ও কিন্তু ডিরেক্টরশিপ বাদ থাকে কিন্তু প্রমিনেন্ট করে না, ঘোরাঘুরি করে। এখন সে ঘোরাঘুরি করছে নর্থ বেঙ্গল। ঠিক আছে, আচ্ছা, ফারুকী সাহেবের কথাটা যেহেতু বললেন, তো আমি একটা প্রশ্ন করতে চাই। এক মিনিট, আমি এটা শেষ করে দিই। তাহলে ঘোরাঘুরি করে মানুষ টানুষের সঙ্গে পরিচিত হয়েছে কইরা, ওই যে নিচ থেকে, ওর মধ্যে সে কাহিনী পান নিচ থেকে উপরে। ও কিন্তু আসলে তার নিয়োগ করা চরিত্র এবং লোক আছে, কিন্তু সে ওইভাবে সিনেমাটা বানায়।
সিনেমাটা বানায় হলো একদম আম জনতা যে ভঙ্গিটা আছে সেখান থেকে সে উপরের দিকে উঠে আসে। শুট করা হয়তো 200 ঘন্টা, সিনেমা বানায় 2 ঘন্টা। ঠিক আছে, এটা তার একটা পদ্ধতি, এটা একটা কারণ। এটা কেউ না, নট এ সিঙ্গেল, আমাদের দেশে আর কেউ না। সারা পৃথিবীতে এরকম উদাহরণ থাকতে পারে, কিন্তু আমাদের দেশে আর কেউ না। আর 2 নম্বর কারণটা হলো ওর সিনেমা দেখলে বোঝা যায় না আমি কি ডকুমেন্টারি দেখতেছি না ফিচার ফিল্ম দেখতেছি। ইন্টারেস্টিং আর তার প্রথম মুভি যেটা সবচেয়ে বিখ্যাত শুট থেকে পাও, ওটা পুরস্কার পাইছে 25-30টা, তার অর্ধেক পাইছে ফিচার হিসেবে, অর্ধেক পাইছে ডকুমেন্টারি হিসেবে। বুঝা গেল কথাটা? আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 2টা কারণে অসাধারণ। একটা ওটিটিতে আছে, মানে এখন ওর সিনেমা হলে দেখানো হয় না, এখন চেষ্টা করতেছে অন্যদের মুক্তি দেওয়ার চেষ্টা করতেছে। এখন ওর সিনেমার লোকে দেখে না, এখনো কি করবে, কানবে নাকি? ওটিটিতে দিচ্ছে, চরকি দিয়ে আছে, শুনতে কি পাওয়া আছে, কিন্তু ও পছন্দ করে না। ওগুলো নিজের বাসায় স্ক্রিন আছে, আমি ওখানেই ওর সিনেমা ওখানে দেখেছি, ওখানে দেখা করতে। আর ও বলে যে ফুল প্লেজের ইয়ে ছাড়া, মানে একটা সাউন্ড যদি, একটা হাসি যদি বাদ যায়, কেউ যদি এটা কানে না ধরতে পারে, তাহলে সিনেমা বানানো যায়। মানে আমি তো এমন একজন দর্শক যে প্রতিদিন 2-3টা বাংলা নাটক দেখি। আমি জানি তোমাদের কারো উচিত বলাবে না। আমার ছেলে বলেছে ছি, 14 বছর বয়স, তাহলে আমি হলাম এমন দর্শক। আমার সাইমালটেনিয়াসলি আমি এমন দর্শক যে সিনেমা দেখে বেসিক্যালি লেখার জন্য, সো উইথ এক্সট্রিম ক্রিটিক্যাল মাইন্ড। সো কামারের সিনেমা আমার কোনো সমস্যা নেই। একই সঙ্গে কালকে ধরা যাক জঘন্য টিশার নাটক দেখছি, নো প্রবলেম, দেখলাম, কিছুক্ষণ ঘুমাইলাম, আবার দেখলাম। ওকে, না আমি যেটা বলতেছিলাম যে আপনি এখানে লেট 80s বা 90s এর ফিল্মের কথা, অশ্লীলতার একটা লেন্সে বা ওইটা 80s না, 90s, লেট 90s, লেট 90s। আমি ভাবছিলাম আপনি বোধহয় হুমায়ুন আহমেদের ফিল্ম নিয়ে কিছু বলবেন, কারণ হুমায়ুনের ফিল্ম যখন হইতো সেটার এস্থেটিক্যাল বা টেকনিক্যাল শর্টকামিং সত্ত্বেও, মানে এটা মানুষজন কথাবার্তা বলতো বা দেখতো, আর ওটা থেকে অশ্লীলতার মধ্যেও এটা হয়তো সবসময় ফেলতে পারতেন না। তো এটা হুমায়ুনের ফিল্মের ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হলো হুমায়ুন এমন জেনারেশনের লোক যে মেইন স্ট্রিম ফিল্ম সম্পর্কে এখন আমাদের যে সাধারণ দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লোকে যে এখন সাকিব সম্পর্কে ইতিবাচক নিউজ করে, এটা শুধু কিন্তু ইয়ার জন্য হয় না, এটা শুধু ওর ব্যবসা করার জন্য হয় না, এটা কিন্তু ডিসকোর্স চেঞ্জ হওয়ার কারণে করছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। 80-90 দশকে যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে আড্ডা দিয়ে সিনেমা বানাতো, যারা গুড্ডিকে সিনেমার পরাকাষ্ঠা মনে করতো, আই থিঙ্ক তোমাদের অনেকে গুড্ডির নাম শুনেছি, আমি দেখেছি, নট ব্যাড, ঢাকার আরবান রিপ্রেজেন্টেশন হিসেবে বেশ ভালো, ক্যারেক্টার নো প্রবলেম, নির্মাণও ভালো আছে, গানটানও ভালো আছে। কিন্তু যারা সালাউদ্দিন জাকির গুড্ডিকেই সিনেমার পরাকাষ্ঠা মনে করতো, কোনো খারাপ কিছু নয়, তাদের পক্ষে মেইন স্ট্রিম ফিল্ম সম্পর্কে কোন ধরনের পর্যালোচনামূলক সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আর তাদেরকে একদম দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরা মেইন স্ট্রিম ফিল্ম এখনো পড়ি কিন্তু কালচারাল স্টাডিজ হিসেবে, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা মেইন স্ট্রিম ফিল্ম পড়ছি বেসিক্যালি কালচারাল স্টাডিজ হিসেবে। সেই ধরনের পরিপ্রেক্ষিতে আমি বলবো হুমায়ুনের কিন্তু এই দৃষ্টিভঙ্গি ছিল, হুমায়ুনের দৃষ্টিভঙ্গি ছিল মূল ধারার যে বাণিজ্যিক সিনেমা এটার বিরোধী। হুমায়ুন মনে করতো যে এরা সিনেমার কিছু বুঝে না, সে ভালো সিনেমা বানায়, তাকে হল দিতে হবে। একবার ভয়ানক বিপদ হয়ে গেল। সম্ভবত সিনেমাটা ছিল 9 নম্বর বিপদ সংখ্যা, হুমায়ুন আমাদের সবচেয়ে খারাপ সিনেমা, যদি আমি ভুল না করে থাকি। মানে কোন সিনেমা 9 নম্বর বিপদ সংখ্যা যে সবচেয়ে খারাপ সিনেমা তাতে কোনো সন্দেহ না। হুমায়ুনের সিনেমা নিয়ে বিস্তারিত রেখেছে, ফলে সবগুলো সিনেমা আমি দেখেছি, কোনো একাধিক করতে দেখেছি, কিন্তু 9 নম্বর বিপদ সংখ্যা আসলে না হয়ে ওঠা একটা সিনেমা। আমার আছে জল সে বানাতে পারে না, তার নিজের উপন্যাস, যেটা অসাধারণ উপন্যাস, সিনেমা বানাতে পারে না, সে আসলে এত বড় পরিচালক ছিল না, কিন্তু তার একটা লেভেল ছিল। কিন্তু সে মনে করতো যে এর ডিসির গুলো হলো ফাউল, সে এগুলা পত্রিকায় বলছে,
পরদিন এফডিসির পরিচালকরা, তখন তো মিড-90s পরিচালক, মানে ডাকসারি পরিচালক আছে 50 জন, ওরা গিয়ে ওর সিনেমা নামাই দিচ্ছে। আমার ভালো কাণ্ডজ্ঞান ছিল, আমি কিন্তু এই বিতর্কে ব্যক্তিগতভাবে কাউকে বলার জন্য না কিংবা কোনো ইয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি হুমায়ুনের পক্ষ নিই নি। আমি হুমায়ুন ফ্যান ইন মেনি সেন্সেস, এখনো তা বলি না, কিন্তু আর্লিয়ারে ছিলাম, কিন্তু আমি হুমায়ুনের পক্ষ নিই না, কারণ দৃষ্টিভঙ্গিটা আসলে কোট আনকোট খারাপ ছিল। সে মনে করতো ওই ভালো সিনেমা বানায়, ওরা নয়, কিন্তু আসলে তো ঠিক নয়। মেন স্ট্রিমেও কিন্তু প্রচুর পরিমাণে ভালো সিনেমা হয়েছে এবং অনেকে ভালো সিনেমা বানিয়েছে, ঠিক আছে। সো হুমায়ুন আহমেদের পজিশন ভালো ছিল কোটা। স্যার নাটকের যে বিষয়টা বললেন যে ভাই ব্রাদার গ্রুপ, এই সময় কিন্তু ভাই ব্রাদার নাকি ভাই ব্রাদার মানে 2000 সালের পরে কিন্তু আর দুইটা গ্রুপও মানে নাটকের মোটামুটি একই ছিল। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের নাটক, আর একটা হচ্ছে এই বৃন্দাবন দাস, সালাউদ্দিন আবুদের একটা গ্রুপ ছিল। আচ্ছা, খেয়াল রাখতে হবে এরা কি কোনোভাবে ক্লাস করছিল? হুমায়ুন আহমেদের নাটক হলো ভাই ব্রাদার গ্রুপের আগের ঘটনা। হুমায়ুন বিরাট ভূমিকা রেখেছে, আমরা এগুলো বিভিন্ন ব্যাখ্যা করেছি। হুমায়ুনের রূপান্তরে মানে আমাদের এখানে ক্যালকুলেশন, ছায়ানটীয়, এগুলো কোনটাই খুব খারাপ নয়, কিন্তু অনবরত যদি একই জিনিস উৎপাদিত হয় এবং যদি ধরে নেওয়া হয় যে এটাই ভালো, তাহলে খারাপ সংকীর্ণতা তৈরি হয়, বৈচিত্র্য কমে যায়। বুঝলেন? এই যে ব্যাপারটা, প্যাটার্নটা, এই প্যাটার্নটার মূলে প্রথম বড় আঘাতটা করছিল হুমায়ুন আহমেদ। কিন্তু খেয়াল রাখতে হবে কালের দিক থেকে হুমায়ুন কিন্তু ভাই ব্রাদারের আগের জিনিস, এক নম্বর। 2 নম্বর হলো বৃন্দাবন দাস থেকে শুরু করে গ্রামীণ আবহে ঠাট্টা রসিকতাপূর্ণ যে নাটকের বিরাট ধারা, এই পুরোটা মেইন স্ট্রিমকে আহত করে নাই, কারণ ধরেই নিছে এটা হলো ছোট লোকের জিনিস। ভাই ব্রাদার গ্রুপের ক্ষেত্রে এটা করা পসিবল ছিল না, বিকজ তারা অত্যন্ত আরবান একটা পরিসরের মধ্যে এই জিনিস নিয়ে হাঙ্গা হয়ে গেছে। বুঝা গেল কি? বৃন্দাবন দাসকে সে অনায়াসে বাইরে রাখতে পারছে, সে গ্রাম টাম নিয়ে কাজ করে কাজা আঞ্চলিক ভাষা ব্যবহার করে। যেমন আমাদের এখানে ঢাকা, পুরান ঢাকায় ভাষা দিয়ে নাটক বের করা একটা প্রবণতা আছে না, নাটক করা ওইরকম লোক ধরেই নিচ্ছে। আসলে এটা কিন্তু মারাত্মক খারাপ জিনিস। পুরান ঢাকার লোকদেরকে যেভাবে, যে ভাষায়, যে ভঙ্গিতে অনবরত বাংলাদেশে গত 20 বছর ধরে নাটক করা হচ্ছে, এটা ভয়ঙ্কর খারাপ জিনিস। রিপ্রেজেন্টেশনের রাজনীতির অত্যন্ত ভিন্ন টাকা আছে, কিন্তু লোকের তেমন একটা গা করে না। ঠিক আছে, পুরান ঢাকা কুটি টুটি করবো, ওই বৃন্দাবন দাসদের ওটা লোক এইভাবে দেখে। কিন্তু ফারুক এবং হুমায়ুন আহমেদকে এইভাবে দেখা সম্ভব ছিল না, বিকজ হুমায়ুন আহমেদ ওয়াজ এ সেন্ট্রাল ক্যারেক্টার, হি ওয়াজ এ সেন্ট্রাল ক্যারেক্টার ইন টেলিভিশন, ইন ফেব্রুয়ারি বইমেলা, ইন বুক ইন্ডাস্ট্রি। সো তাকে অলওয়েজ ভদ্রলোকটা কি করতো? প্রত্যাশা করতো। ঠিক আছে, ও কিন্তু কাসিম বিন আবু বকরকে করবে না, কারণ কাসিম বিন আবু বকরের যে এরিয়া এবং তার যে এরিয়া ক্লাস করছে না। ফারুকিকে ওইভাবে তারা প্রত্যাশা করার চেষ্টা করেছে ব্যাপক। ফারুকের বিরুদ্ধে যে গালিগালাজ হয়েছে এটা অতুলনীয়, অকল্পনীয়, বিনা কারণ কিচ্ছু করে নাই। ও বলছে যে মানুষের যেমনি কথা বলে আমি বানাতো, সমস্যা নেই। ঠিক আছে, আর হুমায়ুন এবং ফারুক এই দুজন কথা নেই। না, খুব সামান্যই তুলে ধরেছি, কারণ আমরা যেহেতু খুব একটা সাডেন বিষয় নিয়ে আলাপ করি না। এখানে যে বিষয় আছে, এই বিষয় তো আসলে ওই যে সফার বইতে, রাজ্জাক সম্পর্কিত বইতে রাজ্জাকের সঙ্গে প্রথম যখন দেখা করতে গেছে সফার, তখন রাজ্জাক বলছে তুমি তো সিন্ধু সেচার কাম নিছো, এটা তো একটা সিন্ধু সেচার কাম। আমরা একটা ছোট্ট অংশ নিয়ে আলাপ। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে এই যে অসাধারণভাবে সাকিব খান, দিগ্জল, হুমায়ুন ফরিদি, এই যে এই ফেনোমেনাগুলোকে নিয়ে আমরা যে একটু আনবায়াসড ভাবে, একটু খোলা মন নিয়ে একটু আলোচনা করছি, এই জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে। মনে হচ্ছে যে আসলে এই মুক্ত মনটা খুব দরকার। কিন্তু আমি একটা শব্দামত করি এখানে, এই আপনার এই আলাপ থেকে মনে হতে পারে যে আমি বোধহয় এই আলাপ কাছাকাছি সময়ে শুরু করেছি, অথবা অন্য কেউ কাছাকাছি সময় শুরু করেছে, ওটা এরকম না। এই আলাপটা শুরু হয়েছে কিন্তু আরো অনেক আগে, কমপক্ষে 15 বছর আগে। এই কথাটা মাথায় রাখতে হবে। মানে আমরা বা আমাদের বন্ধুরা বা আমাদের মতো যারা
ব্যাপারটা এমন নয় যে আমরা আমাদের বন্ধুরাই কাজটা করছি, ব্যাপারটা এরকম না। অনেক লোক করেছে যাদেরকে আমরা চিনি না, বিচিত্রভাবে করেছে। আমি কিছু মাত্র উদাহরণ দিয়েছি, বলেছি বারবার যে কিছু উদাহরণ দিয়েছি, কিন্তু ঘটনাটা করেছে 15-20 বছর আগে। এখন আমাদের পক্ষে এগুলো নিয়ে কথা বলা অত্যন্ত ইজি। তার কারণ আমি আবার বলছি, ক্যাটাগরিক্যালি খেয়াল রাখতে হবে। আমরা কথা বলি অ্যাস্থেটিক্যালি না, এটা কথা বলে পপ কালচার, কালচারাল স্ট্রেসের। আমার 3টা প্রশ্ন আছে, আমি একসাথে করবো নাকি একটার পর একটা করবো? প্রশ্নের ওজন দেখা যাক, তাহলে একসাথে করবো নাকি আলাদা করবো? একটা দিয়ে শুরু করি। একটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমি একটা ইন্টারভিউতে একটা শুনেছিলাম আর কি, একটা ইন্টারভিউতে অমিতাভ রেজাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বাংলা চলচ্চিত্রের যে পতন, সেই পতনের পিছনে উনি কি মনে করেন? উনি একটা জায়গায় বলেছিলেন যে পাট শিল্পের পতনের কারণে বাংলা চলচ্চিত্রের পতন হয়েছে। তারপরে ওইটা কি শিল্পের? পাট শিল্প। তারপরে ওইটার বিষয়ে কয়েকটা এলাবোরেট করেন নাই, কিন্তু এই যে কোরিলেশনটা, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে আর কি বিষয়টা। তো আমি এই বিষয়টা নিয়ে আপনার বিষয়টা জানতে চাচ্ছি। অমিতাভ ইন্ডাস্ট্রির লোক এবং আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সম্পর্কে কথা বলা আমার জন্য বিপজ্জনক। তারপরে আমি বলবো যে পাট বোধহয় এই ঘটনা যখন ঘটে তখন এত বড় নিয়ামক শক্তি ছিল, কিন্তু অমিতাভ কি বলেছে সেটা বোঝা আমাদের পক্ষে খুব সহজ। আমি অমিতাভকে জিজ্ঞেস করলাম যে তুমি এই জায়গাটা টিএসসির সামনে যাকে থেকে জিজ্ঞেস করলাম যে তুমি ওটিটি নিয়ে নাও না কেন? ও বলে যে বাংলাদেশে এগুলো যে বাজেট দেয় এটা আমার পক্ষে করা সম্ভব না, আমার বাজেট বেশি লাগে। গোপন কথা আশা করছি প্রকাশ করছি না, এটা তেমন গোপন নয়। তারপরে যেটা বলছে সেটা ইন্টারেস্টিং, এবং আমরা জানি বাংলাদেশের এই নাটক ধরনের ইন্ডাস্ট্রিটা বেসিক্যালি বহুদিন হলো টিকে আছে। আমি জানি না এই বিষয়ে তোমাদের কারো অবজারভেশন আছে কিনা, প্রবাসী শ্রমিকদের কি। এটা কিন্তু প্রধান দর্শক হলো প্রবাসী শ্রমিক, কারণ ওর তো কাজ কম, রুচি রুচি, এবং এই জন্য কিন্তু এই নাটক, আমি যদি প্রচুর নাটক দেখি, আমি প্রতিদিন নাটক দেখি 2-3টে করে, ফলে আমি জানি যে প্রবাসী শ্রমিকদের সেন্টার করে কিন্তু প্রচুর নাটক লেখা হয়, এমনি প্রচুর নাটক তৈরি হয়। আমি আবার বলছি যে পাটের থিসিসটার সঙ্গে আমি একমত হতে পারছি না, তার কারণ হলো পাটের পতনের ঘটনা আরো অনেক আগে। আর দুটো কোশ্চেন মোটামুটি আমি একটু কম্বাইন করেই করার চেষ্টা করি, একটু কম্বাইন করে। কোশ্চেন দুটো হচ্ছে দুটা ছবি, তবে একটা কথা বলি, যে আয়নাবাজি বানাতে পারে তার উত্তরের একটা মূল্য আছে। আয়নাবাজিকে আমি খুব হাই লেভেল সিনেমা মনে করি, অন্যরা যা মনে করে তার চেয়ে হাই লেভেল। আমি অমিতাভকে বলছি যে তোমার এই সিনেমা আর্কাইভ হয়ে যাক, তারপর আমি দেখবো কেন এটা হাই লেভেল মনে করি। বিশেষ করে পুরান ঢাকাতে আয়নাবাজি যেভাবে তুলে ধরেছে, পুরান ঢাকার অনেক বিষয়গুলো। কয়েকদিন আগে মনে ওয়াসিফে একটা এক্সিবিশনে গিয়েছিলাম, তো ওনার ক্যাটালগ পড়ছিলাম, ওনার ছবিগুলো দেখছিলাম। এখন আমার কাছে আয়নাবাজি ছবিটা যে পুরান ঢাকার ছবি। আচ্ছা, ওকে, মনে ওয়াসিফের ওখানে আমি 2 দিন বক্তৃতা দিয়েছি এবং 2 দিনই আমি আয়নাবাজির উদাহরণ ব্যবহার করেছি, কিন্তু এটা হয়তো মনে ওয়াসিফ বেশি পছন্দ করবেন। আমি আপনার প্রশ্নে যাই। সেটা হচ্ছে দুটা ছবি নিয়ে আমি একটু বলতে চাই, তারপরে আমি প্রশ্ন করবো। একটা হচ্ছে রুবায়েতের মেহেরজান, আর একটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই রেহনা মরিয়ম নূর আর লাইফ ফ্রম ঢাকা। ওই 3টা হয়ে গেল। আচ্ছা, 3টা। আচ্ছা, পার্টিকুলারলি রেহনা মরিয়ম নূর নিয়ে বলতে চাই। নূর হলে ভালো, কারণ লাইফ ফ্রম ঢাকা আমি দেখি না। কিন্তু আমাকে পরিচালক বন্ধুদের কেউ কেউ বলছে উঠেই নাকি পেটে। আমি তো মরিয়মকে খুবই হাই গ্রেড করি, আরো ভালো। আমি ছবি তুললাম কেন, কারণ বিষয়টা যেহেতু বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি এবং আমার কাছে মনে হয় চলচ্চিত্রের রাজনীতি বা চলচ্চিত্রের সংস্কৃতি, সেটার জন্য আমার কাছে মনে হয় এই দুটাকে মেনশন করা যেতে পারে, হয়তো বা একদম চরম ভাবে। আমি সম্পূর্ণ একমত। তো মেহেরজানের কথাটার ব্যাপারটা বললাম এই কারণে যে মেহেরজানের যে ন্যারেটিভ, মেহেরজানের যে রিপ্রেজেন্টেশন এবং মেহেরজানের যে টাইম ফ্রেম, অর্থাৎ যে রেজিমে ছবিটা বানানো হয়েছে আর কি, সেই 2011 মনে হয় রিলিজ হয়েছিল। সো সেটা তো একটা ওই যে আমেরিকার যে রেজিমটা ছিল সেটা একটা ন্যারেটিভ ছিল, কাউন্টার একটা ন্যারেটিভ ছিল সেটা, এবং অনেক হইচই হয়েছিল। এই মেহেরজানের বিষয়টাকে আপনার লেন্স দিয়ে একটু মেহেরজান বিতর্কের আমি একজন পার্ট এবং অংশ। রেহনার যে বিষয়টা সেটা একটু বলি, সেটা হচ্ছে বেসিক্যালি একটা বাংলাদেশে 2000 সালে যে কান ফিল্ম ফেস্টিভ্যালের যে একটা সাকসেস ছিল, ফেস্টিভ্যাল
ফিল্মের যে একটা ফেস্টিভ্যাল অ্যাসপেক্ট আছে এবং রেহানাতে আরো একটা বিষয় আছে ওয়েমেন রাইট বা ওয়েমেন ইস্যু এবং অ্যাস্থেটিক্যালি একটু ইউনিক হ্যান্ডেল ক্যামেরা এবং হচ্ছে একটা ইউনিক ওয়েতে একটা প্রবলেমকে ডিল করার যে একটা প্রেজেন্টেশন মানে রেহানার কথা বলছেন তো? হ্যাঁ, সব ঠিক আছে। সো এই যে এই বিষয়টা তিনি মেহেরজান রেহানা এবং আমাদের এই কালচারাল ফিনোমেনার মধ্যে এই দুটার যে এডিশন এটাকে আপনি কিভাবে একটা থিসিস আকারে হাউ ডু ইউ টেক ইজ আচ্ছা, প্রথম কথা হলো যে এত তো লিনিয়ারলি ব্যাপারগুলো কাজ করে না। খেয়াল রাখতে হবে যে রুবায়াত হলো রুবায়াত হারবার্ডে পড়াশোনা করা মেয়ে, আমাকে সে তার একটা সিনেমার প্রিমিয়ার সাথে দাওয়াত দিচ্ছে, তার কিছু প্রশংসা করতে হয়, ঠিক আছে? ওই যে আন্ডার কনস্ট্রাকশন পরের সিনেমা, সে কিন্তু আবুল হোসেনের মেয়ে, খেয়াল রাখতে হবে, মন্ত্রীর মেয়ে ছিল এবং নিজের বাপের টাকা পয়সা পাচ্ছে সিনেমা মারা। সে ভাবছিল মানে এসব পোলাপাত যেহেতু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করছে, ও তো এখানকার বেঙ্গলি ন্যাশনালিজম কি পরিমাণ সংকীর্ণ এটা তো জানে না। ও ভাবছে যে আমি একটা মুক্তিযুদ্ধের একটা ব্যাপার আছে, আমি একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাখ্যা দিয়ে একটা সিনেমা বানাবো, এও তার লক্ষ্য। মনে রাখতে হবে সে কিন্তু স্ক্রিপ্ট নিচে কার কাছ থেকে? এবাদুর রহমানের কাছ থেকে। ওটা খেয়াল রাখতে হবে। এই স্ক্রিপ্ট কার? এবাদুর রহমান। এবাদুর রহমান কোন চরিত্র? এবাদুর রহমান সেই চরিত্র যে একই সঙ্গে রেহানা মেহেরজান সিনেমার স্ক্রিপ্ট লেখক, আবার একই সঙ্গে গেরিলা সিনেমার স্ক্রিপ্ট লেখক। গেরিলা সিনেমার স্ক্রিপ্ট লেখক হিসেবে সে কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে। এবাদুর রহমানের যে মেহেরজান, এটা তার একটা উপন্যাসের অংশ, একটা অংশ নিয়ে এই সিনেমাটা বানাইছে। প্রজেক্টের মধ্যে অনেক দূর পর্যন্ত এবার নিজেও সম্পৃক্ত ছিল, পরে বনাবনি না হয় এবার সরে আসছে, ও সিনেমাটা বানাইছে। উপন্যাসের নাম হলো, ওর একটা উপন্যাসের নাম হলো ডাস ক্যাপিটাল, সেটা নয়, একটার নাম হলো গুলমোহর রিপাবলিক। গুলমোহর রিপাবলিক ওটা একটা অংশ, ওটা দুই পার্ট, তার একটা অংশ রয়েছে। এখন এটার মধ্যে ও যেটা করতে চাইছে সেটা কি? দুটা জিনিস, সবাই একমত। আমরা যারা তার পক্ষে খানিকটা ফাইট করার চেষ্টা করেছি, অল্প স্বল্প, আমি একটু দুর্বল লোক, অল্প ফাইট করেছি, অনেকে সবল লোক বেশি ফাইট করেছে। সে বলছে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, এটার প্রতিষ্ঠিত কোনো কোনো ব্যাপারকে প্রশ্ন করা যায়, এরও তার একটা সিদ্ধান্ত বাক্য। সেকেন্ড, আনরিপ্রেজেন্টেড বা মিসরিপ্রেজেন্টেড কোনো কোনো ব্যাপারকে প্রায়োরিটাইজ করা যায়। এইগুলো আমরা যদি বলি রুবায়াতের সিনেমার বেসিক লাইন, যে মুক্তিযুদ্ধের সিনেমা বানাবে, এখানে মুক্তিযুদ্ধকে মোটেই মানে আন্ডারমাইন করা হয় নাই, কিচ্ছু করা হয় নাই। স্রেফ মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো কোনো ব্যাপার যেটা খুব স্টাবলিশ, সেগুলোকে প্রশ্ন করেছে কোনো কোনো গাড়ি। আর কি মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড আনরিপ্রেজেন্টেড। ফর এক্সাম্পল লেফট ক্যারেক্টার ওখানে ঢুকে দিয়েছে, আমাদের মেইন স্ট্রিম মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো লেফট ক্যারেক্টার নাই। বুঝতে গেল কথাটা? এই দুটাকে কিন্তু আমরা সবাই একমত, তার পক্ষে যারা ফাইট করছে, বিপক্ষে যারা ফাইট করছে, এমনকি তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা এর মধ্যে পরিচিত ঘনিষ্ঠ দুজন, এই যে মৌ যার কথা বললাম সেও বোধহয় ছিল, তারপরে আরেকজন ছিল ববি, সে আমাদের ঘনিষ্ঠ, ওরাও একমত যে ওর একটা মাত্রা জ্ঞানের অভাব ছিল। মানে একটা সিনেমার মধ্যে সে কয়টা জিনিস পরীক্ষা করতে পারবে এটা ঠিক করে উঠতে পারে নাই, ফলে মেলা জিনিস ঢুকাই দিচ্ছে। ফলে জিনিসগুলোকে আলাদা করে যে বিকশিত হওয়া, ওটা করতে পারে। ঠিক আছে, কালচারাল পলিটিক্সের দিক থেকে, সিনেমার পলিটিক্সের দিক থেকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা বাংলাদেশে। কারণ মন্ত্রীর মেয়ে হওয়া সত্ত্বেও ব্যাপক প্রপাগান্ডার কারণে এটা 3 দিন করে হল থেকে নামিয়ে ফেলেছে। ঠিক আছে, এটা পরে বাইরে মুক্তি রুখে দিছে, বাইরে দেখাইছে, কিন্তু দেশে আর এটা আসলে মুক্তি পায় এটা। এবং আমার কাছে মনে হচ্ছে এটা সিনেমাও ভালো, সিনেমাও ভালো ল্যাঙ্গুয়েজের দিক থেকে, তারপরে তার যে চরিত্রের সিলেকশন, কাহিনীর বিন্যাস, একটু ওভার রিডেড উইথ আইডিয়াস, এটা ছাড়া বাকিটা আমার কাছে ব্যক্তিগত ভালো মনে হয়। রেহানা মরিয়ম নূরকে যদি আমি ওই সাপেক্ষে বিচার করতে চাই, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু এবং রেহানা মরিয়ম নূর হলো অনেক পরের জিনিস, যখন এই ব্যাপারগুলো অনেক ডেভেলপ করেছে। 2011 সালে জিনিসগুলো এখনো ডেভেলপ করে, ওটা মাথায় রাখতে হবে। কোন জিনিস বৃহত্তর অর্থে আমার মনে হয় যে এখানে তোমরা এই বিষয়ে খানিকটা হলেও
কমিউনিকেট করতে পারবে যে যেটাকে আমরা বলি বৃহত্তর বেঙ্গলি ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ, যেটা সেন্ট্রাল শিল দ্বারা হলো বেঙ্গলি ন্যাশনালিজম এবং মুক্তিযুদ্ধের চেতনা, এবং যেটা প্রগতিশীলতার নামে কাজ করে, করতো বা এখনো করে, আর কি করে মৌলবাদ বিরোধিতার নামে কাজ করে, এবং সেটা মাঝে মাঝেই প্রায়শই এক ধরনের ইসলাম বিরোধিতার পর্যায়ে যেত। এবং এই ব্যাপারগুলো মিলে যে এখানকার কালচারাল ডমিনেন্ট কন্ডিশনটা, এটা যখন মেহেরজান হয় তখন অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু যখন রেহানা মরিয়ম হয় তখন কিন্তু বুদ্ধিভিত্তিক ভাবে এটা ধসে গেছে। কারণ আমার মতো অত্যন্ত প্রান্তীয় লোকও অলরেডি অনেকবার বলে ফেলেছে এবং লিখে ফেলেছে যে বেঙ্গলি ন্যাশনালিস্টরা বাংলাদেশে বুদ্ধিভিত্তিক ভাবে পশ্চাৎপদ এবং এরা মূর্খ গেছে। এই কথা মেইন স্ট্রিমে বলার মতো একটা পরিস্থিতি পাকিস্তান তৈরি হয়ে গেছে। ফলে আমরা যদি প্রতিরোধের সংস্কৃতির কথা বলি তাহলে মানে রুবাইয়াতের সিনেমাটা একটু বেশি পয়েন্ট পাবে, কিন্তু আমরা যদি সিনেম্যাটিক আলাপটা করি তাহলে হয়তো রেহানা মরিয়ম নূরটা আরেকটু বেশি পাবে। রেহানা মরিয়ম নূরের সবচেয়ে বড় ইয়েটা কি, সক্ষমতার পরিচয়টা কি ফর মি, আমি লিখি না এখনো, অন্যদের চেয়ে আমি এই সিনেমাকে হাই রেট করি। আমার বন্ধুদের অনেকেই প্রশংসা করেছে, কিন্তু আমি প্রত্যেককেই বলেছি মুখের কথায় যে আমার জন্য এই প্রশংসা যথেষ্ট নয়, আমি আরো প্রশংসা করতে চাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচারাল ইভেন্ট হলো এটা হা এবং না, সত্য এবং মিথ্যা এই বাইনারি অপোজিশনে ফাঁদে পড়ে, এটা অতিক্রম করতে পেরেছে। আমার কাছে এই ভাষা হলো বাংলাদেশের কালচারাল পলিটিক্স এন্ড পলিটিক্যাল কালচার পড়ার প্রধান ছাড়পত্র। আমি কাউকে ছাড় দেবো কিনা, এটা প্রধান ছাড়পত্র হলো এটা, যে সে এই বাইনারি অপোজিশনে প্লে করতেছে নাকি সে এটাকে কাটিয়ে ওঠার জন্য ফাইট করতেছে। I always want the signs and symbol in someone's say pose, in someone's utterance, in someone's visuals, that it is carrying the fight against the previous binary oppositional position. সেদিক থেকে রেহানা মরিয়ম নূরের ব্যাপারটা হলো এগুলো সে ঘোমটা পড়া এক মেয়েকে না চালাই দিয়েছে, ও ব্যাপারটা আছেই। স্থানের দিক থেকে এটা এক্সট্রাঅর্ডিনারি, আমি ওগুলো কথা বাদ দিলাম। প্লেসমেন্টের দিক থেকে এটা এক্সট্রাঅর্ডিনারি, একটা কতগুলো জানালা মিলায়া মানে মোটামুটি সিনেমার 90%, হ্যাঁ কতগুলো বারান্দা রুম 90% দিছে, আর ওর বাসায় দু একটা সিন, ঠিক আছে, এগুলো তো আছেই। ক্যামেরা ধরা, হাইটা হাইটা ইয়ে করা, ওগুলো তো আছেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শুধু একটা দুর্বল সিনে নারী প্রসঙ্গে ওই যে শুয়ে শুয়ে উচ্চকিত বিবরণ দেওয়ার বাইরে এই সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ইডিওলজিক্যাল পজিশনিং কোথাও দেখিনি। এভরিওয়্যার হি ইজ শোয়িং, ঠিক আছে, হি ইজ নট টেকিং পজিশন, এভরিওয়্যার হি ইজ শোয়িং, এবং পুরো জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করছে যে থিংস আর মোর কমপ্লেক্স দেন উই ক্যান ইমাজিন। ফলে এই সিনেমা আমার কাছে এই দিকটা অনেক আকর্ষণ, ঠিক আছে। কিন্তু এই দুই সিনেমাকে আমি নানান কারণে একটা লিনিয়ার ভঙ্গিতে বিচার করবো, নানান কারণ, সেটা কিছু কিছু বললাম। ওই সময় সুস্থ সিনেমার জন্য তখন যে ধরনের আপনার আর্ট ফিল্ম হচ্ছিল, মেইন স্ট্রিম ছবির বাইরে খেয়াল রাখতে হবে। আমি সকালবেলা 1.5 ঘন্টা বক্তৃতা দিয়েছি প্রিন্টিং ডিপার্টমেন্ট, তখন যেই আর্ট ফিল্ম হচ্ছিল আর এখন যেই আর্ট ফিল্ম বা অল্টারনেট সিনেমা হচ্ছে বা ফেস্টিভ্যাল মার্কেটে একটা ঘোরাঘুরি হচ্ছে আর কি আমাদের সিনেমাগুলো, এই মানে ওই সময়ের এই অল্টারনেটিভ সিনেমা বলি, যদি ওই সময়ের অল্টারনেটিভ সিনেমা এখন অল্টারনেটিভ সিনেমা এই ট্রান্সফরমেশনটা আসলে কিভাবে হয়েছে বা কেন হয়েছে? না, এটা আমি এটা রিপিট করবো না, কারণ এই বিষয়ে আমি অলরেডি প্রচুর আলাপ করেছি। আমার নিজের ধারণা যে এটা প্রধানত সম্ভবপর রয়েছে বাইনারি অপোজিশনাল পজিশনগুলো ক্ষয়ে যাওয়ার কারণে। আমার নিজের ধারণা, আমি এইভাবে দেখি যে বাইনারি অপোজিশনাল পজিশন করে কি মানুষকে সংকীর্ণ করে ফেলে, এইটা না ওটা না, অমুক বাদ, অমুক এই তালিকায় পড়ে না, এটা কি করে মানুষকে সংকীর্ণ করে ফেলে। এটা মানুষকে মুক্তি, এমন নয় যে পুরনো জমানায় একটা ভালো সিনেমা হয় না, আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু 500 সিনেমা পাইছে 5টা দেখা যায়, বাকিগুলো মেরে ইডিওলজিক্যালি বায়াস, ঠিক আছে, নাটকের মতো এক ধরনের ফিক্সড পজিশন প্রচার ব্যাপারে অত্যুৎসাহী। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি, ও আর্ট ফিল্ম করছে না বাণিজ্যিক সিনেমা করছে, এই নিয়েও সে ভাবিত না। প্রচুর সিনেমা হচ্ছে, ও ভাবিত না। তার মানে কি
সমস্ত ধরনের বাইনারি অপোজিশনাল পজিশন কিন্তু আমাদের এখানে দুর্বল হয়েছে, আমি বলবো না চলে গেছে, বেশ দুর্বল হয়েছে। এখন যে তুফান, বরবাদ বা এই ধরনের যে সিনেমাগুলো ব্যবসা করতেছে, এই সিনেমাগুলো আসলে আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মের একটা প্রভাব দেখা যাচ্ছে। প্রভাব না, ওটা কপি। আমরা আমাদের আমাদের নিত্য নৈমিত্তিক যে ওইটা, ওই জিনিসগুলো আসলে মেইনস্ট্রিম। মানে আমি এই ব্যাপারে এত খুঁতখুঁতো আগ্রহী না। আমি এই যে মোবাইল ধরে জীবনযাপন করি, আমার ধারণা আমি একজন দুর্বল চিত্তের লোক। আমি সারাদিন রিল দেখি, তোমাদের চেয়ে বেশি, তোমাদের বয়সেরা যে বলে না তার চেয়ে বেশি দেখি। দুর্বল চিত্ত, আমার নিজের কোনো কনফিডেন্স নাই এবং ইয়ে নাই, দখল নাই, আছে না, 11 ঘুমাবো পারি না। আমরা এগুলো নিয়ে প্রশ্ন তুলতেছি না, আমার গায়ের জামা নিয়ে প্রশ্ন তুলতেছি না, আমার খাবার নিয়ে প্রশ্ন তুলতেছি না, আমরা প্রত্যেকে ম্যাকডোনাল্ডস করতেছি, এই করতেছি, সেই করতেছি। আমরা তো বাইরের প্রভাবের মধ্যে আছি। তাহলে একটা যে বাণিজ্যিক সিনেমাটা ও বেসিক্যালি এন্টারটেইনিং মুভি বানানো যাচ্ছে, সেটা নিয়ে আমি বলছিলাম যে প্রশ্ন তোলা যাবে, প্রশ্নটা বেরিয়ে তোলা যাবে। আমি বলছি আমি এটা নিয়ে এত খুঁতখুঁতো থাকবো। সাউথের মানুষজন যেরকম তাদের নিজেদের অ্যাটমসফিয়ারটাকে এন্টারটেইনিং এলিমেন্ট হিসেবে উঠায় আনতে পারতেছে, আমরা কেন আসলে ওই জিনিসটা, মানে এটা প্রমাণ করা যে জনগোষ্ঠী হিসেবে আমাদের স্বাতন্ত্র্যের ব্যাপারটা এখনো আবিষ্কৃত হয়নি। কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য, সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য। সিনেমাতে কিন্তু সাহিত্যের ব্যাপারে, হ্যাঁ সাহিত্যের ব্যাপারেও কিন্তু আমি অনবরত এটা বলে আসছি যে বহু ক্ষেত্রে এটা হয়। সাহিত্যে জিনিসটা করা ইজি, সিনেমায় করা জটিল। তার প্রধান কারণ হলো সাহিত্য হলো আমি খাতার মধ্যে লিখি, কেউ দেখলে দেখলো, না দেখলে না পড়লে কিছু নাই। কিন্তু সিনেমা একটা পদ্ধতির মধ্যে দিয়ে প্রডিউস করতে হয়, অলরেডি প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয় এবং সেটা নিয়ে পাবলিক কাজ দিতে হয়, ফলে সিনেমা এই ধরনের কাজ করা অত্যন্ত কঠিন। একটা কথা বলতে চাচ্ছি, আপনার এই যে বললেন না যে প্রচুর রিল দেখেন, এই জিনিসটা আমাকে এই জিনিসটা মনে হচ্ছে আর কি, যে এখন বর্তমানে আমার যে অবজারভেশন, নিউ মিডিয়া যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বিগ ফেনোমেন, এবং নিউ মিডিয়ার যে একটা প্রোগ্রাম, এটা কিন্তু সব জায়গায় আর কি আসছে। এবং এখন কিন্তু ছেলে মেয়েরা কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউব কন্টেন্ট বেস যে একটা ক্যারিয়ার, সেটা দিকেও তারা কিন্তু ইন্টারেস্টেড। এবং মনিটাইজেশনের যে ব্যাপারটা, যে ফেসবুকিং বা ইনস্টাগ্রাম, আমি এই ব্যাপারে আমার সৌভাগ্য যে আমি একটা সার্টেন বয়সে ওয়াল্টার বেঞ্জামিনের ছাত্র হতে পেরেছিলাম, এবং এসব ব্যাপারে আমি কোনোদিন সিদ্ধান্ত নিতে 1 মিনিটও দেরি করি। All these things are very good, very advanced things, and we should appreciate it, we should appropriate it, we should make these phenomena enhanced. আমার আরেকটা জিনিস একটু জানার ছিল, যে জিনিসটা আমাকে অনেক দিন ভাবাচ্ছে, একটু গ্রে জোন আর কি, সেটা হচ্ছে যে শিল্পে, সিনেমায় হতে পারে, সাহিত্যে হতে পারে, কিন্তু পার্টিকুলারলি সিনেমা নিয়ে কথা বলতে চাচ্ছি বা ভিজুয়াল আর্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা ব্যাপার অনেক সময় দেখা যায়, যেটা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস, যে অনেকে পলিটিক্যালি কারেক্ট করতে চায়, যেটার সাথে শুনতে মনে হচ্ছে ইট ইজ গুড, ইট ইজ নাইস, ইট ইজ কারেক্ট, কিন্তু হচ্ছে যে ট্রুথ, সত্য, সেটা হারিয়ে যাচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস, সকল পলিটিক্যাল কারেক্টনেস হওয়ার ব্যাপারে। আচ্ছা, এই বিষয়ে আমি লম্বা আলাপ করবো না, কারণ এই বিষয়টা জটিল আলাপ এবং অনেক বিস্তারিত আলাপ করতে হবে। আমি শুধু 2টা বাক্য বলবো। একটা বাক্য হলো, পলিটিক্যাল কারেক্টনেস কথাটা যদি রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এর চেয়ে বাজে জিনিস আর কিছু নেই। আর সেকেন্ড কথা যেটা বলবো, পলিটিক্যাল কারেক্টনেস বলতে সাধারণত মানে যেটা পাতে নেওয়ার মতো জিনিস, ওটা সাধারণত কতগুলো ইডিওলজিক্যাল পজিশনকে মিন করা হয়। যেমন আজকালকার দিনে এই ধরনের পজিশনের মধ্যে একটা আছে নারী কোশ্চেন, যেটা বহুদিন আগে থেকে আছে, এখনো আছে। ধরো দেখ, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কোশ্চেন হলো আদিবাসী কোশ্চেন। আমরা যেটা অফিসিয়ালি আদিবাসী কথাটা বলতে পারি না, কিন্তু নর্মালি আমরা হয়তো বললাম আদিবাসী কোশ্চেন। এগুলো হলো উপাদান। আরেকটা হলো এখন সারা পৃথিবীতে খুবই সেক্সি ইস্যু হলো পরিবেশ। এই সমস্ত ক্ষেত্রে, আর সিনেমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আদারকে, অপরকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। সাধারণত পলিটিক্যাল কারেক্টনেস কথাটা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সেগুলো ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি বলবো যে এইসব পলিটিক্যাল কারেক্টনেস ট্রুথ ব্যাপারটাকে হ্যাম্পার করে না, যদি উপলব্ধিটা অর্গানিক হয়। ঠিক আছে? যেমন
আমার ধারণা গত 20 বছর আমি কখনো মিস করি নাই, মানে নির্দিষ্ট জায়গায় কোট আর কোট এবং সম্বোধনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে একসঙ্গে উচ্চারণ করে। আমার ধারণা 20 বছর আমি একবারও মিস করি। আমি যখনই বলি তখনই ছেলে এবং মেয়ে একসঙ্গে বলি, মানে আমার অভ্যাস হয়ে গেছে। এটা হলো পলিটিক্যাল ক্যারেক্টার, মানে যদি অর্গানিক হয় তার কোনো সমস্যা নেই। স্যার আপনি হচ্ছে ভাই ব্রাদার গ্রুপের যে কন্টেন্টের ক্ষেত্রে তথ্য ভাষার প্রচলনের বিষয়টা উল্লেখ করলেন এবং সেটাতে আপনারা সমর্থন দিয়েছিলেন, সেই জায়গায় তখন যে তথ্য ভাষা তারা ব্যবহার করতো একটা ঢাকাই আরবান ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, কিন্তু এটার কারণে কিন্তু যে একটা কমন গ্রাউন্ড ছিল প্রমিত ভাষার, আজকে আমি যদি রাজশাহী কিংবা নীলফামারীর একজন মানুষের কথা ভাবি তখন কিন্তু তারা প্রমিত ভাষার কন্টেন্টটা দেখতো, তো তারপর যখন কন্টিনিউয়াসলি ঢাকাই ভাষার কন্টেন্টগুলো যাচ্ছিল তখন কি তারা কিছুটা ডিট্যাচড ফিল করেছে কিনা, এবং এটার কারণে ওই এলাকার মানুষজন বা বৃহত্তর জনগোষ্ঠী তাদেরকে কোনোভাবে আঘাত করা হয়েছে কিনা? আমি কথাটা এইভাবে বলবো না, কিন্তু এই ব্যাপারের একটা ক্রিটিক আমি নিজেই করেছি। আমি ভাবার চেষ্টা করেছিলাম যে কলকাতার বাংলা সিরিয়ালগুলো বাংলাদেশে এত এক্সট্রিম পপুলারিটি পেল কিভাবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভাই ব্রাদার এবং সমকালীন চর্চার মধ্যে কাহিনীহীনতার যে ব্যাপার ছিল এটা তার অন্যতম প্রধান কারণ, ঠিক আছে? কিন্তু ওই যে ব্যাপার যে নীলফামারীর কোনো প্রমিত ভাষী এর ফলে ডিটাস্ট হচ্ছে কিনা, এটা আসলে প্রধান ব্যাপার নয়। তার কারণ হলো বাংলাদেশের ভদ্রলোক সমাজের কোনো আঞ্চলিক ভাষায় এমন নাই যেটা অন্য অঞ্চলের লোক বুঝবে না। কথা বুঝতে হবে, ফুল আঞ্চলিক না, ভদ্রলোক সমাজের আঞ্চলিক ফর্ম। যেমন সিলেটের শহরে যারা সিলেটি ভাষা ব্যবহার করে ওই ভাষাটা কিন্তু অন্য অঞ্চলের লোকরা কাহিনীটা বুঝতে পারে। আপনি কি দাগি সিনেমাটা দেখেছেন? এখনো দেখিনি। এখানে আমি একটু কনটেক্সট অ্যাড করি, দাগির যে প্রোটাগনিস্ট সে হচ্ছে সৈয়দপুরের, নীলফামারী সৈয়দপুরের আফরান নিশু নিশান চরিত্রে, এবং যে ভিলেন ক্যারেক্টার সে হচ্ছে রাজশাহীর। আমরা দাগিতে দেখতে পারি সৈয়দপুরের নিশান অর্থাৎ আফরান নিশু সে সৈয়দপুরের ভাষায় কথা বলে না, কিন্তু যে ভিলেন সে আবার রাজশাহীর ভাষায় কথা বলছে। একজন নির্মাতা তো নিশ্চয়ই সচেতন চিত্তেই কাজটি করেছেন, তাদের এই বেছে নেওয়ার কারণটা কি? এবং না, এটা আমার পক্ষে বলা করে আমি শুধু আমার বন্ধুদের নানান ধরনের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি শুধু এটা বলতে পারি যে সিনেমার আইডিয়া যখন ডেভেলপ করে তখন এটাতে কিন্তু বিচিত্র জায়গা থেকে অসংখ্য ইনপুট হয়। এই সিদ্ধান্ত সেটার কোনো একটা পর্বে হতে পারে যে তুমি এই ল্যাঙ্গুয়েজ বলো, তুমি এই ল্যাঙ্গুয়েজ বলো। কোনোভাবে অবহেলা করা হয় কিনা, মানে শুনতে ভালো লাগে? আই ডোন্ট থিংক সো। তার কারণ হলো অন্তত লোকেরা তো অথেন্টিসিটি এবং ব্যবসার কথাটা ভাববে, সুতরাং ওটা আমি মনে করছি। আমি মনে করছি যে এটা তার প্রসেসের মধ্যেই কোথাও ঢুকছে। সিদ্ধান্ত ধরার যে চরিত্র ফাইনাল হলো সেই চরিত্র ধরা যাক সৈয়দপুরের ভাষাটা ঠিক মতো বলতে পারছে না, বললো বা রাজশাহীর ভাষাটা ও দারুণ বলতে পারছে, ঠিক আছে চালা, নর্মাল। তাহলে আমাদের কমার্শিয়াল সিনেমার যদি ভাষা মানে যেই ভাষা মানে ব্যবহার করা হচ্ছে সেই ভাষাটার ক্ষেত্রে আপনি কি বলতে চান? মানে এখানে আমরা কি একেবারে প্রমিতর দিকে যেতে পারি, অথবা যেই রিজিয়নের একেবারে প্রমিত দিয়ে পৃথিবীর কোথাও সিনেমা হয়? হলিউডের মুভি হ্যাঁ এক্সট্রিম ব্যতিক্রম ছাড়া আঞ্চলিক ইংরেজি সম্ভব না, তো সম্ভব না। ফারুকিরা যে উদাহরণ ব্যবহার করেছে সেটা খুব ইন্টারেস্টিং। তারা বলছিল যারা আমাদের বিরোধিতা করছে যারা মঞ্চ নাটকের লোক, মঞ্চ নাটকে আমরা সবসময় প্রতীকী রিপ্রেজেন্ট করি, যেমন একটা নৌকা এইভাবে বলা তো আমরা বুঝে যাই যে এটা নৌকা চালাচ্ছে, কিন্তু আমরা যদি সিনেমা কিংবা নাটক এটা করি লোকে মারবে না আমাদেরকে, বুঝতে গেল কথাটা? আর এই যুক্তিটা ব্যবহার করছি যে আপনি মঞ্চ নাটকে যেহেতু সব প্রেজেন্টেশন প্রতীকী আপনি সেখানে প্রমিত ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি তো আপনার একটা ইয়েতে সিনেমায় বা নাটকে আপনি একজন স্টুডেন্ট কথা বলতেছে, একজন স্টুডেন্ট যেভাবে কথা বলে সেভাবে দিতে হবে, একজন মুদি দোকানদার কথা বলতেছে সেভাবে দিতে হবে। এটা হচ্ছে তার একটা উন্নত বৈশিষ্ট্য। আপনি খেয়াল করেছেন কিনা চাটগাঁয়া ভাষা কিন্তু এখন সিনেমাতে বেশ এবং ওটিটিতে বেশ ভালোভাবে উত্থান ঘটেছে, সেটা ওটিটি এবং সিনেমাতে চাটগাঁয়া ভাষার উত্থান ব্যাপক ঘটে নাই। চাটগাঁয়া ভাষা অপেক্ষাকৃত জটিল। চাটগাঁয়া ভাষায় করা অনেকগুলো জিনিস আমি দেখেছি, এবং ওদের একটা সমস্যা হলো ওখানে কেবল চাটগাঁর লোকেরা অভিনয় করতে হয়, ওনারা পারে না। ওই 4-5টা ওই প্রত্যেকটাতে নায়ক ওই যে আমাদের ব্যান্ড শিল্পী কি যেন নাচিত তো করেই, আর ওই যে আমাদের বিখ্যাত ব্যান্ড শিল্পী পার্থ, হয়তো সে 20 বছরের প্রেমিকের অভিনয় করতেছে কিন্তু ওর বয়স ওটা 55, ঠিক আছে? তার লোক অপশন নাকি আর করে ওই যে মেয়েটা চিরং বাড়ি, এই অল্প কিছু কম অপেক্ষাকৃত কম। আপনি যেহেতু 90s থেকে সিনেমা দেখছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময়টা ছিলেন, তো যেহেতু আমরা একটা চলচ্চিত্র সংসদ আন্দোলনের বাংলাদেশের চলচ্চিত্রে কেমন কোনো প্রভাব ছিল ওই সময়টা?
ওই যে তখন বাইরের অপোজিশন ছিল এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনগুলো অবশ্যই আর্ট ফিল্মের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তখন তো সিনেমা দেখা যেত না। ধরা যাক রায়ান ছিল, জয়েন রায়ান, ওরা ধরা যাক ইয়েতে রুশ কালচার সেন্টার ধানমন্ডি 7 নম্বরে, ওরা সারাদিন ব্যাপী সিনেমা দেখলাম। আমরা গিয়ে হাজির হলাম, গিয়ে তারকমস্কির প্রধান সিনেমাগুলো দেখলাম, সেই স্মৃতি এখনো মনে আছে আমার। কিংবা ধরা যাক অলিয়াস প্রসেসে সিনেমা দেখালো, আমরা গিয়ে হাজির হলাম। জার্মান কালচার সেন্টারে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে ম্যালিজা দেখালো, আমরা দেখলাম। এই দেশের মূল সিনেমার এক বিন্দু না, একদম শত্রু শত্রু শত্রু। এটা বুঝতে হবে যে ওই সময় আমাদের কালচারের মধ্যে এলিট এবং নন এলিট যে বাইনারি বিভাজন, এটা অনেক বেশি ছিল। উই আর লাকি এনাফ টু গেট দ্য ফার্স্ট জেনারেশন ইন 90s হু কুড ওয়ার্ক আউট। তার আগের জেনারেশন কেউ পারে, এটা কাউকে দোষ দিয়ে লাভ না, এটা সময়ের ব্যাপার। আমরা ফার্স্ট জেনারেশন, আর 2000-এর পর থেকে এটা কমন হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যেটা সিনেমা রিলিজ পেয়েছে উৎসব, যেটা সিনেমা উৎসব আমি এখন দেখি নাই, সিনেপ্লেক্সে খুব চলছে, যেমন তাণ্ডবকেও ওভারপাস করে গিয়েছে, দাবি করছে ওরা। তো যারা কমার্শিয়াল সিনেমার পরিচালক তারা এসব সিনেমাকে নাটক বলে একটু নিন্দা করে। আমরা যেমন শাকিব খানের সিনেমা নিন্দা করি, তারা আবার এই সব সিনেমাকে টেলিফিল্ম বা নাটক বলে আন্ডারমাইন করে। তো এই বিষয়টা বাংলাদেশের চলচ্চিত্রে বা বাংলাদেশ এটা কোনো প্রভাব ফেলবে না, তার কারণ হলো ওই ধরনের চলচ্চিত্রকারদের আসলে এই ধরনের ডিসকোর্স মেক করার কোনো ক্যাপাবিলিটি নেই। এটা সত্য যে এগুলোর মধ্যে একটু নাটক নাটক ভাব আছে। যেমন আমি ফারুকের টেলিভিশনকে খুবই আপার লেভেলের সিনেমা মনে করি এবং লম্বা প্রবন্ধ রেখেছি, এই বইতে নাই করে না, এই বইতে লম্বা প্রবন্ধ রেখেছি। কিন্তু আমি যাকেই বলি সে বলা যেটা তো টেলিফিল্ম। এবার আমি সাগরকে জিজ্ঞেস করলাম, ও মরে গেছে, অসাধারণ ছেলে ছিল, রাষ্ট্রবিজ্ঞানের কোনো স্টুডেন্ট আছে সাগর, যাই সাগর। এর না চেনার কারণ হলো সে কয়েক বছর ইয়েতে আক্রান্ত ছিল, 10 বছর ধরে, 8-9 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল, এনে রেখেছে। রাষ্ট্রবিজ্ঞানের অসাধারণ প্রতিভা আছে। হ্যাঁ, যাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি ওরা জিজ্ঞেস করলাম, আচ্ছা ঘটনাগিরি তুমি, ও হলো অমিতাভ রাজার বন্ধু, ঘনিষ্ঠ, মানে আমাদের খুব ঘনিষ্ঠ সার্কেলের অংশ। আমি জিজ্ঞেস করলাম এইটা কি, মানে এই যে টেলিভিশন নিয়ে লোক এত নিন্দা করে, ও বলো যে ঠিকই আছে, এরকম তুমি দেখলেই বুঝতে পারবে যে ও কি পরিমাণ অ্যাঙ্গেলে, কি পরিমাণ রেশিওতে ক্যামেরা ধরতেছে এবং পিক করতেছে। আমি যদি কথা সত্য, একটা গাড়ি আসতেছে, একটা বড় পর্দার জন্য তৈরি করা একটা সিনেমা, ও যেই পরিমাণ স্পেস নিয়ে এটা ধরবে, স্ক্রিনে যেই পরিমাণ স্পেস সেটার জন্য নেবে কোনো কোনো শটে, এটা সাধারণত ওই আমাদের সোকল টেলিফিল্ম এবং টেলিভিশনের নাটক এরা সাধারণত এটা করে না। এরা অপেক্ষা কিন্তু ছোট ইয়েতে বইরা আরো অনেক এলিমেন্ট নিয়ে, এটা হলিউড মুভি কিন্তু খুব নর্মাল, দেখলেই বোঝা যায়। ইন্টারন্যাশনালি তো এরকম অনেক হয়েছে যারা কিনা এইরকম সিনেমাটোগ্রাফির ফিল্ম, সেটা ফিল্ম হিসেবে প্রচুর সম্মান পেয়েছে, বা যেগুলো কিনা হিস্টোরিক্যালি টেলিভিশনে রিলিজ। মানে আমি তো এটা চূড়ান্তভাবে অনুমোদন করছি বলে আমি বলছি টেলিভিশন একটা অসাধারণ ফিল্ম। আমি তো লম্বা, আমি দেখছি অবশ্যই ইয়ের দিক থেকে, আমি কারিগরি দিকেও প্রশংসা করেছি, কিন্তু আমি বেসিক্যালি থিমেটিক্যালি গেছি। কিন্তু এই যে এইভাবে টেলিফিল্ম গুলো যে একটা অচ্ছুতের মধ্যে কিন্তু না, এটা বলবো, আমি বলবো প্রফেশনাল কনফ্লিক্টের একটা প্রকাশ মাত্র। কিছু যুক্তি আছে, কিন্তু প্রধানত প্রফেশনাল কনফ্লিক্টের প্রকাশ। এখন আমরা তো সেই আলাপটা তো বন্ধ করতে পারবো না। আমি শুধু বলতে চাচ্ছি যে এটা যারা বলে তাদের ডিসকোর্স মেক করার ক্ষমতা অপেক্ষাকৃত কম, মেইন স্ট্রিম ফিল্ম যারা করে। কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। ইয়ে কিন্তু হাওয়া সিনেমা মানে হচ্ছে সুমন না, ও কিন্তু এটা বলবে না। এখন মেইন স্ট্রিম চেঞ্জ হয়ে গেছে, রাফি কিন্তু এটা বলবে না, কারণ ওর তো ওরিয়েন্টেশন ভিন্ন, ওদের নতুন প্রেক্ষাপট থেকে উঠে আসছে। এটা সম্পূর্ণ নতুন জায়গায় চলে না গেলে এরা কিন্তু এগুলো বলবে না, কারণ এরা এই কালচারের মধ্যে বড় হয়েছে, সেখানে এই বাইনারি অপোজিশনের ব্যবহারগুলো তো অনেক খাটো হয়ে যায়। এই দ্যাটস অল। আমাকে প্রচুর লোক ডাকতেছে, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ডেন্টিস্টের কাছে ইয়ে নেওয়া আছে, 7টাই নেওয়া ছিল। আমি যেহেতু দেরি করেছি সেই জন্য কিছু সময় কম্পেনসেট করলাম। আমার মনে হলো যে এখানে আগ্রহী লোকজন বেশি আমার কথা শোনার জন্য, সিনেমার ব্যাপারে। সেই জন্য আমি একটু বেশি সময়, 7:40। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তো দিবে। Okay, your people are enthusiastic and communication ভালো ছিল বলতে হবে।
থ্যাংক ইউ।